নমস্কার, আমি হিল অ্যান্ড গ্রোর কর্ণধার ইন্দ্রদীপ মিত্র। আপনারা সবাই আমাকে চেনেন, তাও আমি পরিচয়টা দিলাম আরেকবার। আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা ম্যাডাম, সাইকোলজিস্ট, দেবযানী, জিষ্ণু এবং কার্তিক। আপনারা প্রত্যেকেই এই থেরাপিস্টদেরকে প্রত্যেক দিন দেখছেন এবং জানেন কে কী থেরাপি করে থাকে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য। আমরা এই প্রোগ্রামটি করেছি আপনাদের এবং আমাদের দুজনেরই ভালোর জন্য। কেন ভালো? না, বাচ্চাটির যাতে ভালো হয়। বাচ্চাটির কিভাবে ভালো হবে? আমাদের এখানে 45 মিনিট করে আমরা থেরাপি করছি। 3টে থেরাপি কেউ নিচ্ছে, কারুর 4টে থেরাপি হয়, কারুর একটাও থেরাপি হয়। এই থেরাপি হওয়ার পর বেশি সময় তারা থাকে বাবা মা, কেয়ার গিভার্স এবং যদি গ্র্যান্ড পা বা গ্র্যান্ড মা তাদের সঙ্গে। আমি প্রথমেই অর্পিতা ম্যাডামকে অনুরোধ করব এই বিষয়ে কিছু বলার জন্য। আচ্ছা, প্রথমেই যে বিহেভিয়ার প্রবলেম বলতে যেটা আমরা শুনতে পাই যে কমপ্লেন আসে বাচ্চা ভীষণ জেদ করছে, বাড়িতে ভীষণ জেদ করছে, সামলানো যাচ্ছে না। কিছু মেথড আছে যেগুলো বাড়িতেই একমাত্র আপনারা করতে পারবেন। সেগুলো হচ্ছে প্রথমে চেষ্টা করবেন ইগনোর করার, যতটা পারা যায় ইগনোর করতে হবে। এবার ইগনোর করতে গেলে একটা জিনিস হয় যে যে বাচ্চারা আগে থেকে কন্ডিশন যে যে জিনিসটার জন্য আমি জেদ করছি সেটা আমি পেয়ে 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 আমার অভ্যাস হয়ে গেছে, মানে আমি কন্ডিশন, মানে আমি কান্নাকাটি করলে, নিজেকে হার্ম করতে শুরু করলে আমি এটা পেয়েই যাবো। তো যদি সেটা হয়ে থাকে তাহলে যদি বাচ্চার মধ্যে সেলফ হার্মিংটা থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে বাচ্চা বেশি নিজের ক্ষতি না করে। আর যদি সেটা না হয়, যদি নর্মাল যে একটু এমনি জেদ করছে, কান্নাকাটি করছে জিনিসটা পাওয়ার জন্য, সেক্ষেত্রে ইগনোর করবেন। যদি সে তারপরে সেলফ হার্মিং চলে আসে তখন ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবেন বাচ্চাকে। ডিস্ট্র্যাক্ট করবেন কি করে? প্রথমে কিছু একটা অ্যাক্টিভিটি দেবেন যেটা বাচ্চা করতে পছন্দ করে, বা এরকম কিছু অ্যাক্টিভিটি দিয়ে ডিস্ট্র্যাক্ট করতে হবে। ডিস্ট্র্যাক্ট করার পরেও দেখবেন বাচ্চা ওই অ্যাক্টিভিটি করতে করতে ওই জেদটা ওর মধ্যে রয়ে গেছে, কান্নাকাটি করছে, থামছে কিছুতেই না। তো তখন কি করতে হবে? ওই অ্যাক্টিভিটিটা ফিনিশ করার পর বাচ্চাকে দিয়ে বলাতে হবে যে হ্যাঁ আমি এটা চাই, বা যদি বাচ্চা দুটো ওয়ার্ড বলতে পারে দুটো ওয়ার্ড, সেক্ষেত্রে যেন বাচ্চার ওভার ফ্যাসিলিটেশনটা না হয়ে যায়। মানে বাচ্চা চেষ্টা করলো একটু বলার, তাতে আপনি দিয়ে দিলেন, এটা যেন একদম না হয়। বাচ্চা যেন বলে মোটামুটি 10 বার, 15 বার, 20 বার বলাতে থাকতে হবে। আর গ্র্যাটিফিকেশনটাকে ডিলে করবেন, যত পারবেন ডিলে করবেন। মানে বাচ্চার ব্রেনে যেন এই মেসেজটা কোনোভাবেই না যায় যে আমি কান্নাকাটি করছি, নিজেকে হার্ম করতে শুরু করছি, আমি যেটা চাইছি সেটা আমি পেয়ে যাচ্ছি। শুধুমাত্র সেটা বাবা মা করবে তা নয়, বাড়িতে যতজন আছে তারা যেন সবাই এটা করে। কারণ যদি বাচ্চার ব্রেনে এই মেসেজটা যায় যে হ্যাঁ আমি বাবা মার থেকে পাচ্ছি না, আমি ঠাম্মা দাদুর থেকে পেয়ে যাচ্ছি, ওরা আপনাদের কাছে করবে না, চলে যাবে ঠাম্মা দাদুর কাছে, জিনিসটা কিন্তু সেম হচ্ছে। বিহেভিয়ার প্যাটার্নটা কিন্তু আমরা বদলাতে পারছি না, ওটাকে কিন্তু বদলাতে হবে। ঠিক আছে? আর যা যা থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে যেগুলো বাড়িতে করা সম্ভব সেগুলো স্যার ম্যামরা অবশ্যই ডিসকাস করবেন। আর একটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্টিং, খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ সাইকোমেট্রিক টেস্টিংটা করে আমরা বাচ্চার মানসিক বয়সটা জানতে পারি। যদি আমরা জানতে পারি যে বাচ্চার মানসিক বয়স কত, তাহলে সেখান থেকে আমরা যদি থেরাপিটা শুরু করতে পারি সেটা খুব এফেক্টিভ হয়। কারণ ধরুন বাচ্চার বয়স এখন ক্রোনোলজিক্যাল এজ 4 বছর, ওর মানসিক বয়স 2 বছর। আমরা যদি ওকে 3 বছরের, মানে 3 বছর মানসিক বয়সের কাজ করে, বাচ্চা কিন্তু নিতে পারবে না, কারণ ওটা ওর ক্যাপাসিটির বাইরে। তো বাচ্চার মানসিক এজ, মানে যেটাকে আমরা মেন্টাল এজ বলি, সেটা যদি আমরা জেনে যেতে পারি সেখান থেকে থেরাপি শুরু করলে ভীষণ এফেক্টিভ হয়। তাই আপনারা চেষ্টা করবেন মানে সব বাচ্চাদের সাইকোমেট্রিক টেস্টিং করিয়ে নেওয়ার। আর এটা মোটামুটি ভ্যালিডিটি হচ্ছে 6 মাস থেকে 8 মাস, কখনো 10 মাস। তো আপনারা চেষ্টা করবেন ওটাকে আপডেটেড রাখা। তো সেখান থেকে আমরা বাচ্চা কতটা ইমপ্রুভ করলো, মানে সোশ্যাল ম্যাচিউরিটিটা কতটা এগোলো বাচ্চা, সেটা আমরা কিন্তু মেজার করতে পারি। ঠিক আছে? আর যা যা থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে সেগুলো স্যার ম্যামরা বলে দিচ্ছে। আমাকে তো মোটামুটি সবাই আপনারা ভালো মতন চেনেন, আমার আলাদা করে কিছু বলার নেই। তো প্রথমে বলার মধ্যে আমি ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে আগে শুরু করি। প্রথমত আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে বসেছি, যেখানে আমাদের হেডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রাইট মাইন্ডস প্যারেন্টিং নার্চারিং। ঠিক আছে, এই নার্চারিং ওয়ার্ডটা কেন আমরা ইউজ করলাম, তো সেটা আমাদের জানতে হবে। নার্চারিং কথাটা আমরা এই কারণে ইউজ করলাম বিকজ আমি ধরুন আজকে স্পেশাল এডুকেশনের কোনো একটা থেরাপি বা কোনো কিছু মেথড করাচ্ছি, পুরোটা কমপ্লিট করালাম, কিন্তু সেটা আমি করাচ্ছি কতক্ষণ? অনলি 45 মিনিটস। দ্যাটস নট এনাফ, এটা সবার আগে জানতে হবে। আমি ওই ঘরটায় বসে 45 মিনিটসে কিন্তু কোনো ম্যাজিক করে দিতে পারবো না। আই এম নট আ ম্যাজিশিয়ান। ওই 45 মিনিটসে আমি যে এফর্টটা দিলাম, আপনারা সারা দিনে বাচ্চাটাকে পাচ্ছেন কিন্তু অনেকটা লং টাইম। সেই লং টাইমে আপনাদেরকে কতটা কাজ করতে হবে, ওই জন্যই ওয়ার্ডটা রেখেছি নার্চারিং। নার্চার আপনারা করবেন, আমরা ওয়ে আউটটা দিচ্ছি।
যে কিভাবে এই রাস্তাটা দিয়ে ওকে হাঁটিয়ে নিয়ে যাবেন, সেটাই আমার স্পেশাল এডুকেশনের কাজ। এবং তার সাথে আরও থেরাপিস্টদের সেই কাজটাই আমরা ওয়েটা দেব। এবার যদি বলি যে এই স্পেশাল এডুকেশন বা এই থেরাপি এগুলো কেন প্রয়োজন হচ্ছে, আমরা সবসময় জানি যে কোনো ডিসেবিলিটি, এই সো কল টার্মটাকে আমি ইউজ করতে চাই না, আমি শুধু বলতে চাই যে পার্সন উইথ ডিসেবিলিটি। তো সেই জায়গাটার থেকে ওদেরকে তো আমাদের একটা সাস্টেনেবল লাইফস্টাইল দিতে হবে, যাতে ওরা পরবর্তীকালে আমাদের হেল্প ছাড়া কিছু কাজ করতে পারে। এবার যদি বলেন যে ম্যাম ওরা কি পুরোটাই ইন্ডিভিজুয়ালি করে নিতে পারবে, অবশ্যই সেক্ষেত্রে আমি ডিরেক্টলি যদি না বলি তাহলে খারাপ লাগবে, কিন্তু কারোর কারোর ক্ষেত্রে হয়তো ডিরেক্টলি ওই সো কল নো ওয়ার্ডটা আসে, কিন্তু আমরা কি করব, ওই নোটাকে কি করে কতটা হ্যাঁর দিকে নিয়ে যাওয়া যায়, যে ওরা আমাদেরকে ছাড়া কিছু কাজ করে নিক নিজেদের মতন, তবেই আমাদের সাকসেসনেসটা আসবে। আদারওয়াইজ কিন্তু আমরা নিজেদেরকে সাকসেসফুল বলতে পারবো না। এবার এই সাকসেসফুল কথাটা আমরা কখন ইউজ করতে পারবো, যখন আপনারা পেরেন্টসরা আমাদের পাশে দাঁড়াবেন, যেটাকে আমরা আমাদের থেরাপির ভাষায় হলিস্টিক অ্যাপ্রোচ বলি। তো উই নিড দ্যাট হলিস্টিক অ্যাপ্রোচ। আমি যে কাজটা করাচ্ছি তার দুটো পার্ট হয়তো আমি করালাম, চারটে পার্ট আপনাদেরকে বলে দিলাম। এবার এখন আমাদের এখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের আর্লি ইন্টারভেনশন গ্রুপের, মানে একদম গোড়াতেই আপনারা আমাদের কাছে এসছেন। কেউ কেউ হয়তো একটু এজের থেকে এগিয়ে গেছে, তার মানে এটা নয় যে তাদের ডেভেলপমেন্টের কোনো জায়গায় আমরা কোনো খামতি রাখবো। আমরা আমাদের তরফ থেকে 100 কেন, তার বেশি % চেষ্টা করে আমরা দেব, কিন্তু সবসময় প্রত্যেকটা পেরেন্টসকে আমার বলার যে আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করে যাবেন। এবার আমি বলি, এই যে আর্লি ইন্টারভেনশন কথাটা আমরা খুব ইউজ করি, সবাই জানেন। আর্লি ইন্টারভেনশনের মেন যে মানেটা আমার কাছে অ্যাজ আ এডুকেটর দাঁড়ায়, সেটা হচ্ছে আইডেন্টিফাই। এই যে আপনারাই কিন্তু প্রথম বুঝতে পারেন, আমাদের কাছে তো আপনারা পরে আসেন, কিন্তু আপনারা ডায়াগনোসটা প্রথমেই করেন বাড়িতে। সেই ডায়াগনোসটা করার পরে আপনারা আসেন, কনসালটেন্সি হয়, সেই জায়গা থেকে জানা যায় যে হ্যাঁ কিছু একটা সমস্যা হয়েছে। এবার সেই সমস্যাটা যখন আইডেন্টিফাই হলো, কোনো কোনো পেরেন্টসের ক্ষেত্রে হয় যে একটা মাথায় হাত দেওয়ার মতন অবস্থা পড়লো যে এবার কি হবে, কিন্তু সেটা নয়। আমরাও হয়তো কিছু জিনিস আপনাদেরকে এমন বলে ফেলি, আমাদের বলার টোনটাতেও আপনাদের মনে হয় যে না ম্যাম বা স্যার যেটা বললেন এটা কি সত্যিই তাহলে হয়ে যাবে, নাকি এটা হবে না, এরম একটা কোথাও আপনাদের মধ্যে দ্বিধাবোধ কাজ করে। কোনো কাজ হয়তো আমরা বললাম যে আজকে না ওই কাজটা এইভাবে করেছে, কিন্তু এটা আরও বেটারমেন্ট লাগবে, এই ধরাটা একটু চেঞ্জ করতে হবে, কোথাও বাড়ি গিয়ে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে আপনাদের চলে। তার মানে কি সত্যি পারবে, ওই দ্বিধাটা কাটিয়ে দেবেন। বাড়িতে বসে কাজটা করালেন, করানোর পর যেটুকু রেজাল্ট হলো কি হলো না, পরের দিন এসে নির্দ্বিধায় আমাদেরকে বলবেন। সব সময় একটা কোঅপারেটিভ নেচার আমাদের সাথে মেনটেন করে যাবেন। তাতে যদি ধরুন একটা লাইন দাগ টানতে পারলো বা একটা কাজ করতে পারলো, কোনো লজ্জা নেই, ম্যাম আজকে এইটুকুই কাজ পেরেছে, ঠিক আছে, আমি ওটাকেই অ্যাপ্রিসিয়েট করবো। যদি ওইটুকু কাজ করে ওটাই করুক, আমার কাছে ওটাই অনেকটা বড় রেজাল্ট হয়ে যাবে। সেকেন্ড অফ অল থিং, এই আর্লি ইন্টারভেনশনে যখন ও ডায়াগনোস হচ্ছে, অনেকে অনেক ধরনের প্রবলেম নিয়ে আসে, যে প্রচণ্ড রকম লাফালাফি করে, এক জায়গায় বসে না, ঠিকঠাকভাবে তাকায় না, হ্যান্ড ফ্ল্যাপিং থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলোও থেরাপির মাধ্যমে আমরা সবসময় যেটা বলি, আমরা ওটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু এটা নয় যে পুরো জিনিসটা আমরা ওই সোকল ডাক্তারদের ভাষায় কিওর করে দেবো। এটা কিন্তু কিওর হওয়ার জায়গা নয়, কারণ এটা একটা ডিসঅর্ডার কখনো কিওর হয় না, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এবার এই কন্ট্রোলটা কখন কিভাবে, এই যে ধরুন থেরাপিগুলো চলছে, হঠাৎ করে কোনো কোনো পেরেন্টসের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, দেখেছি যে কিছুটা একটু ঠিক হয়ে গেছে, থাক থেরাপিটা বন্ধ হয়ে যা, ও তো পারছে, নর্মাল স্কুলেও দিয়ে দিলাম, স্কুলেও যাচ্ছে, স্কুল থেকেও রেসপন্স ভালো হচ্ছে, কিন্তু কয়েকটা মাস যাওয়ার পর যখন ওর প্রবলেমগুলো আবার আসতে থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু তখন অনেকটা পিক নিয়ে আসে। তখন আবার আমাদের কাছে ফেরত আসলে কিন্তু আমাদেরকে সেই একদম জিরো লেভেল থেকে ফেরত যেতে হয়। যেটা বাচ্চাটার কাছে যেই রকম কষ্টকর হয় টাস্কটাকে নেওয়া, তেমনি আমাদেরকেও জিরো লেভেল থেকে ওই কাজটা শুরু করা আমাদেরও একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। তার মানে এটা নয় যে ম্যাম ভয় পেয়ে যাচ্ছেন কি ম্যাম চ্যালেঞ্জটা নেবেন না, আমরা অলওয়েজ চ্যালেঞ্জ নেব, কিন্তু ওই যে বাচ্চাটার যে প্রবলেমটা হচ্ছে
ওকে যে গোড়া থেকে আবার শুরু করতে হচ্ছে, ওর কাছে জিনিসটা ভীষণ প্রবলেম হয়ে যায়। তো যখন মনে হবে মানে থেরাপি আপনারা এখন নিজেদের ডিসিশনে যে না আমরা এতটা এগিয়ে গেছে থেরাপিটা বন্ধ করে দিই, সেইটা একটু যদি আপনাদের খুব না অসুবিধা হয় আমাদের সাথে একটু যদি কনসাল্ট করে নেন, একটা করে ক্লাস কমলো, দুটো করে ক্লাস কমলো, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদি আমরা ব্যাপারটাকে একটু কম করি তাহলে ওর কিন্তু কোনো সমস্যাটা হবে না। এবং লাস্ট আমি আর দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই থেরাপি যখন চলে, এই চলতে গিয়ে কাজ করতে গিয়ে আপনাদেরকেও অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, বাড়িতেও আপনাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। কিছু কিছু পেরেন্টসের থেকে আমি সবসময় এটা শুনেছি যে ম্যাম আপনার কাছে বসে, আপনাদের কাছে বসে, আপনাদেরকে রেসপন্স করে, কিন্তু বাড়িতে আমাদের কাছে করতে চায় না, একদমই বসে না। কোনো রকম কোনো টাস্ক দিলে সেটা নিয়েও ম্যাম বসাতে পারি না, ভীষণ অসুবিধা হয়। তো সেই যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন, কোন মোমেন্টে ফেস করছেন, কিভাবে ফেস করছেন, সেইগুলো যদি আপনারা একটু শেয়ার করেন, আশা করছি আমরা হয়তো কিছুটা উত্তর আজকে এই আলোচনার মাধ্যমে বলে উঠতে পারবো। আর দ্বিতীয়ত, কারোর কারোর যে প্রচণ্ড কান্নাকাটি করার একটা স্বভাব, হঠাৎ হঠাৎ হেসে ফেলার স্বভাব, অনেক ধরনের তো কিছু আমরা বিহেভিয়ার দেখতে পাই, সেইগুলো কিছু কিছু বিহেভিয়ার মডিফিকেশনের মাধ্যমেও চেষ্টা করা হয় রিডিউস করার, কিছু কিছু আবার ওটির মাধ্যমেও চেষ্টা করা হয়, যেটা আপনারা ভালো মতন জানেন অকুপেশনাল থেরাপির মাধ্যমে। তো সেই থেরাপির মাধ্যমে কি করে কি কতটা করা যায়, যেটা তো স্যার ম্যাডামরা ধরুন এখানে 45 মিনিটস করিয়ে দিচ্ছেন, বাড়িতে এবার আপনারা কতটা কি সেইটাকে নিয়ে কাজ করবেন সেইটুকু আশা করছি স্যার আপনাদেরকে একটু জানিয়ে দেবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে একটু জেনে নিয়ে, আমরা শুধু চাই আপনাদের টোটাল সাপোর্টটা, মানে আমরা চাইছি যাতে ওরা এখন আমাদের কাছে থেরাপি করে একটা টাইমে একটা ভালো স্কুলে গিয়ে পড়ুক, পরবর্তীকালে আপনাদের থেকে এই ফিডব্যাকটা যেন আমরা পাই, হিল অ্যান্ড গ্রোতে থেরাপি করতো, সেখান থেকে আজকে এই স্কুলে, এখন আমার ছেলে এখানে পড়ছে, এখন আমার মেয়ে এখানে পড়ছে, রাস্তায় আমাদেরকেও দেখা হলে ডেকে বলবেন ম্যাম ছিলেন তো আপনারা, ওই জন্য কিন্তু হয়ে গেছে। এই লাস্ট উক্তিটা আমার আপনাদের সবার থেকে জানার দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কার্তিক স্যারকে দিচ্ছি, এবার স্যার অকুপেশনাল থেরাপি সম্বন্ধে বলে দেবেন। নমস্কার, আমি কার্তিক, সবাই জানেন আমাকে। তো বাচ্চা, আমি অনেক প্যারেন্টস কাছে শুনেছি যে বাচ্চা বসে না, দৌড়ে বেড়ায়, এদিক ওদিক করে, গোল করে ঘোরে, হ্যান্ড ক্ল্যাপিং করে, টো ওয়াক করে। তো ওইসব ক্ষেত্রে সেন্সারির কিছু প্রবলেম থাকে, সেই কারণে বাচ্চারা ওইগুলো করে। ঠিক আছে, তো একবারে পুরোপুরি আমি বলছি না যে পুরোপুরি এগুলো সব সুস্থ হয়ে যাবে আর ঠিক হবে, আবার আসবে, আবার ঠিক হবে, কিন্তু পুরোপুরি ঠিক হবে আমি কিন্তু বলতে পারছি না যে পুরোপুরি ঠিক হবে কি না, কিন্তু ঠিক হয়ে যাবে। থেরাপি করাতে থাকলে আপনারা রেজাল্ট ঠিক পাবেন। ঠিক আছে, আর এই যে বাড়িতে যে বসে না, ম্যাম বলছিল যে বাচ্চারা বসে না, আমি বলছি গার্জেনদেরকে বাচ্চাদের ওপর অনেকটা টাইম দিতে হবে। গার্জেনরা যদি টাইম না দেয় বাচ্চাকে, কখনোই বাচ্চা বসবে না। একটা কাজ দিলাম, বাচ্চা বসলো না, পালিয়ে গেলাম, অন্য কাজ দেবো। ঠিক আছে, ওটাও পারলো না, অন্য কাজ দেবো, যেটা বাচ্চার ভালো লাগবে আমি সেটাকে দেবো। তাতে বাচ্চা 2 মিনিট হোক, 1 মিনিট হোক, 30 সেকেন্ড হোক, বসুক। বাচ্চা যা হোক বসবে, যতক্ষণ না বসবে ততক্ষণ তো আর অ্যাটেনশান আসবে না। অ্যাটেনশান না হলে তার আই কন্ট্যাক্টও আসবে না। আই কন্ট্যাক্ট আসবে, অ্যাটেনশান আসবে, তাহলেই তার স্পিচ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তো তারপরে আরও সেন্সারির যেগুলো প্রবলেম থাকে, যেমন হ্যান্ড ক্ল্যাপিং করে, কেউ দেখবেন মুখের মধ্যে আঙুল দেয়, কেউ দেখবেন শব্দ শুনতে গেলে কানে হাত দেয়, কারণ শব্দ শুনতে গেলে তার কানে প্রবলেম হয়, কারণ ওটা প্রবলেম না, ওটা হচ্ছে সেন্সারি প্রবলেম। ঠিক আছে, তো ওটা আমাদের ওটির মাধ্যমেই সব কিছু ওটাকে রিমুভ করার চেষ্টা করি আমরা। ঠিক আছে, তো এরপর স্পিচ স্যার কিছু বলবে। নমস্কার, আমি জিষ্ণু। আপনাদের কাছে আজকে যে আমাদের যে আলোচ্য বিষয়টা, এক্ষেত্রে কী হচ্ছে, পেরেন্টস এবং টিচারদের আমাদের পার্টনারশিপটা খেয়াল রাখতে হবে। আমরা এখানে 45 মিনিট ক্লাস করাচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে কী হচ্ছে, বাচ্চাকে আমরা এক ধরনের অবজারভেশন করছি 45 মিনিটে, আপনারা বাড়িতে থাকছেন, বাড়িতে কী হচ্ছে, মানে বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বাচ্চাটাকে পর্যবেক্ষণ করতে পারছেন। ঠিক আছে, মেন আমাদের জিনিস এখানে কী হচ্ছে, বাচ্চাটাকে অবজার্ভ করতে হবে, সে কী চাইছে, মানে কীভাবে কাজ করলে সে শান্তভাবে বসছে, কোন জিনিসটা তার ভালো লাগছে, হ্যাঁ, সেই জিনিসটা দিয়ে আমাদের প্রথম কাজ শুরু করতে হবে। ঠিক আছে, এবং যে স্পিচ কী করতে হবে, আমাদের মেন জিনিস কি, কানে শোনা। সে যদি না শুনতেই চাইলো, সে কিছু বলতেই চাইবে না। শুনবে কখন, তার অ্যাটেনশন যদি ঠিকঠাক থাকে, আই কন্ট্যাক্ট সবসময় বেটার হতে হবে। আপনি যে বলছেন
সে হয়তো তাকাতে চাইছে না, সবসময় কী করবেন জানো, সে আপনার দিকে তাকিয়ে থাকে। এক্ষেত্রে কী হবে, লিপ রিডিং ভালোভাবে করতে পারবে। এবং ধরুন যে আমরা যে কথাগুলো বলছি, একটা উচ্চারণটা কী হচ্ছে, আমাদের জিভের আর্টিকুলেশন যেটা বলা হচ্ছে, আর্টিকুলেশনে কোথায় কী স্পর্শ করছে, সেই স্পর্শগুলো ভালোভাবে দেখতে পায়। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে বলবেন, ঠিক আছে? হয়তো ধরুন কোনো বাচ্চার স্পিচ নেই, ঠিক আছে, এখানে আমাদের দেখতে হবে কী করলে সে ভালোভাবে জিনিসটাকে নিচ্ছে, শান্তভাবে বসছে। মেন হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য হতে হবে কীভাবে তার অ্যাটেনশন আনা যায়। এই জন্য সে কীভাবে ভালোভাবে নেয় জিনিসটাকে, ওই জন্য প্রথমে শুরু করবেন খেলাধুলার মাধ্যমে, খেলবেন তার সাথে, দেখবেন যে খেললে যদি শান্ত থাকে সেভাবে খেলবেন। খেলার সময়তেই কোনো কিছু ওয়ার্ড বলছেন, সেটা কী করবেন, তাড়াতাড়ি বলবেন না, ধীরে ধীরে। ধরুন অ, আ, যেমন প্রথম আমাদের কথা বলার প্রথম স্টার্ট বাচ্চারা যখন কী হয় বলুন তো, অ, আ এরকম আওয়াজ বের করে, ফোনিমসগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। তারপর আমরা কী যাবো, বাবলিংয়ে কী করবেন, বা, মা, দা, এগুলো করতে 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 আস্তে আস্তে আমরা যাবো ওয়ার্ড কমপ্লিট হবে, ওয়ার্ডগুলো দেখবেন জিনিসটা, এবং ওই যে জিনিসগুলো বলছেন পার্টিকুলারলি ওগুলো কী করবেন যেন তার কাছে মিনিংফুল হবে কী করে, ভিজুয়াল, সবসময় ভিজুয়াল জিনিস দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করবেন, ঠিক আছে? যে এই জিনিসটা এই দেখো, এটা হচ্ছে বাঘ, এইভাবে ওকে ভিজুয়ালি সব কিছু দেখাতে হবে, ঠিক আছে? এবং প্র্যাকটিক্যালি ওয়েতে কাজ করতে হবে, ধীরে 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 ধীরে, তাড়াহুড়ো করা চলবে না। একটা জিনিস শেখাতে গেলে ওদের প্রচুর সময় লাগবে। বারবার ধরো হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে, তখন এটা ছেড়ে দিন, একটু ছেড়ে দিন, অন্য কিছু কাজ করান। বারবার ধরে বিরক্ত হওয়া চলবে না, যেন ওর প্রতিও আকর্ষিত হয়, ঠিক আছে? এর দিকে আমাদের নজর রাখতে হবে। ওই জন্য ধরুন ওয়ার্ড হলো, ওয়ার্ড যখন পারবে তখন আমরা যাবো দুটো ওয়ার্ড জোরে কথা বলবো, ঠিক আছে? এইভাবে ধরুন দুটো ওয়ার্ড, আমি খাবো, জল দাও, ধীরে 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 আস্তে 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 আস্তে। এবং বাড়িতে কী করবে, ধরুন কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, একটা ভীষণ প্রবলেম হয়, এক্ষেত্রে কী হয়, ওগুলো প্র্যাকটিক্যালি সব কিছু করতে হবে। তাহলে কী করতে হবে, অপর একজনকে নিয়ে নিন, তাকে দেখান সে কীভাবে কথা বলছে, ওকে নকল করবে, ইমিটেট করবে। অপরকে পাশে কাউকে নিয়ে নিন, ভাই থাকলে ভাইয়ের মাধ্যমে কাটুন, ভাইকে দেখবে যে ভাই বলছে ভাই মা জল দাও, ও কিন্তু ওকে কপি করার চেষ্টা করবে। এক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ওটা ইমপ্রুভমেন্ট হয়, ঠিক আছে? অনেক ক্ষেত্রে নাও হতে পারে, সময় লাগে, প্রচুর সময় লাগে, কিন্তু অধৈর্য হলে হবে না। এখানে ধৈর্য ধরতে হবে, মেন হচ্ছে ধৈর্য না থাকলে কিন্তু আপনি মানে বাচ্চা ইমপ্রুভমেন্ট হবেই না। এখানে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং নজর রাখতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোও নজর রাখতে হবে। কী করলে সে শান্ত থাকছে এবং কী করলে সে কী হচ্ছে, হাইপার হয়ে যাচ্ছে, এগুলোও নজর রাখতে হবে। এবং একটা বয়সের পর গিয়ে বিভিন্ন রকমের চেঞ্জ আসে, সেইগুলোও কিন্তু নজর রাখতে হবে। এবং স্যারের সাথেও এগুলোকে আলোচনা করুন, সবাই মিলে, উভয় মিলে আলোচনা করলে কী হবে, জিনিসটা ভালো হবে এবং কী হবে, যা উপায়টা পাওয়া যাবে খুঁজে, মানে উভয় মিলে বসলেন কী হলে কী হতে পারে, হয়তো দেখবেন এই বাচ্চার ক্ষেত্রে এই প্রসেস কাজ করছে, অন্য বাচ্চার ক্ষেত্রে অন্য রকম কাজ করছে, সেগুলোও নজর রাখতে হবে। সবাইকার ক্ষেত্রে যে একই জিনিস কাজে লাগবে সেটাও নয়, ঠিক আছে? পরবর্তী আলোচনা হবে, আপনারা কোশ্চেন করুন, অ্যান্সার দিচ্ছি। আমরা প্রোগ্রামের অন্তিম পর্যায়ে চলে এসেছি। এবার আপনাদের থেকে প্রশ্নগুলো আমরা চাইব। আপনাদের যদি কিছু জানার থাকে স্যারেরা এবং ম্যাডামরা উত্তর দেবেন সেগুলোর। এবং আপনারা এখানে অনেক দিন ধরে অনেকে করছেন, অনেকে রিসেন্ট ভর্তি হয়েছেন, তো আপনাদের কেমন লাগছে হিল অ্যান্ড গ্রোতে ক্লাস করিয়ে সেটাও আপনারা বলতে পারেন। নমস্কার। বলছি কি যে আমি অরিনের ক্ষেত্রে যেটা সমস্যা ফেস করছি সেটা হলো, ও একটা এডুকেশনের ক্ষেত্রে ম্যাম, ও একটা কাজ একটা সময় বসে ও কিন্তু করে দিচ্ছে, সেই কাজটাই যখন অন্য দিন বা অন্য টাইমে বসছি তখন সেটা করছে না। তো আমার ক্ষেত্রে ও যেহেতু স্পিচটা প্রপার নেই, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে এটা ওর মেমোরিতে আছে না ও ভুলে গেছে। অরিন যেটা এখানেও সমস্যা করে, ওর একই কাজ বা ওই একই কাজের প্যাটার্নটা অরিন নেয় না প্রত্যেক দিন। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ধরুন ওকে আপনি ম্যাথস রিলেটেড কোনো কাজ যেদিনকে করাচ্ছেন, তাহলে সেদিনকে শুধু ওই ম্যাথস রিলেটেড কাজটাই করাবেন।
ওদিনকে আর ওকে ইংলিশের কোনো কাজে নিয়ে যাবেন না বা আদার্স কোনো অ্যাক্টিভিটির কাজে নিয়ে যাবেন না। ওই একটা কাজই ওকে হয়তো প্যাটার্ন চেঞ্জ করে করে প্রথমে ধরুন একটু নাম্বার পুরো কমপ্লিট করালেন, নাম্বারটা হয়ে গেলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে নাম্বার করালেন, তারপরে কাউন্টিংটা দু ধরনের প্যাটার্ন করে করালেন, প্রথমে ভ্যালু কাউন্টিং করিয়ে দিলেন, তারপরে আবার ধরুন ড্র্যাগ লাইন করিয়ে দিলেন। এইভাবে ওই টাইমটাকে আপনি 15 মিনিট 20 মিনিট শুধু ম্যাথসের মধ্যেই রেখে দিন। ওর হয়ে গেল। এবার হওয়ার পরে আপনি যদি আপনার আদার্স কিছু ওকে দিয়ে করানোর থাকে, কিন্তু খাতা বই নয়, খাতা বইয়ের পার্টটাতেই নিয়ে গেলেন না, ওকে নিয়ে চলে গেলেন পুরো ডিফারেন্ট একটা কিছু অ্যাক্টিভিটিতে। এবার সেটা হতে পারে আপনি ধরুন রান্নাঘরে কোনো কাজ করছেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার কোনো কিছু শর্টিং করতে হবে, সেটা যে কোনো সবজি হতে পারে বা যা কিছু বাসন টাসনও হতে পারে। ওকে পুরো রিলেট করে ওই দিকে নিয়ে চলে যান, মানে ওর মাথা থেকে এডুকেশনের পার্টটাই চলে গেল, ও ঠান্ডা হয়ে গেল, মানে ওর মাইন্ডটাকে আমি ডাইভার্ট করে দিলাম। এবার পরের দিন আপনি করুন, ম্যাথসটা নিয়ে বসলেন না, ইংলিশটা নিয়ে করলেন, ম্যাথসটা দেবেন, ওকে একটু একটা কোনো অ্যাক্টিভিটি দিয়ে এবার ম্যাথসটাকে নিন। যদি দেখছেন ইরিটেট করছে তাহলে দরকার নেই, আবার আপনি সেম মেথডে যান। আস্তে 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 কয়েকটা দিন দেখার পরে ম্যাথসটাকে নিয়ে আসুন, দেখবেন তখনও একসাথে অতগুলো কাজ নেবে। ও আমার ক্ষেত্রেও যেটা এখানে করে, আমি তখন ওকে পুরো এই জায়গাটা থেকে ডাইভার্ট করে দিই, ডাইভার্ট করিয়ে কিন্তু ওকে কাজটা হয়ে যায়। এভরিডে হয়তো আপনার সাথে আমার সেই অর্থে প্রসিডিওরগুলো নিয়ে আলোচনা করা হয় না, আজকে যেহেতু আমরা এরকম কোয়েশ্চেন আনসার সেশনে একটা এলাম, ওই জন্য আপনাকে এটা আমি জানিয়ে দিলাম। এই মেথডটা আপনি করুন, বাড়িতে অ্যাপ্লাই করে আমাকে জানান, আস্তে আস্তে দেখবেন ব্যাপারটা আপনি যে রেগুলেশনটা চাইছেন ওর মধ্যে, ওই রেগুলেশনটা চলে আসবে। না ম্যাম, অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে এটা ওর মেমোরিতে স্টোর হয়েছে না ও ভুলে গেছে। না, স্টোর হওয়া না হওয়াটা এটা না আমরা কেউ ডিরেক্টলি বলে দিতে পারি না। আমরাও ধরুন প্রত্যেক দিনের কাজকর্মে অনেক কিছু নতুন নতুন শিখি, আবার অনেক কিছু পুরনো জিনিস ভুলে যাই। তো এবার ওদের ক্ষেত্রে কি হয়, যেটা আমরা বলি এভরিডে সেম কাজ করাতে করাতে না আমরা রোট মেমোরি বলে একটা কথা জানি, ওদেরটা রোট মেমোরিতে চলে যায়। এবার আপনি ওটা বুঝতে পারবেন কখন, দেখবেন ওকে কিছু কাজ আপনি হয়তো বহুদিন করাননি, ঠিক আছে, এবার তারপরে ওই কাজটা ধরুন কালার ম্যাচিংয়ে নিয়ে আমি কথা বলছি, ধরুন ওকে দীর্ঘদিন আপনি কালার ম্যাচিং করাননি, কারণ স্কুলে হয়তো অরেঞ্জ যেহেতু এখন স্কুলে পড়ছে, স্কুলে ম্যাথসের কোনো কাজ থাকে, আপনি ওইগুলোতে কনসেন্ট্রেট করে আছেন। এবার সেটা করতে করতে দীর্ঘ মাস হয়ে যাওয়ার পর না দেখবেন আপনি কালারটা যখন নিয়ে এসছেন, যদিও চিনতে পারলো, ম্যাচিং আপনাকে আপনার একটা প্রম্পট কি দুটো প্রম্পটেই করে দিল, তার মানে হচ্ছে ওর ওটা রোট মেমোরিতে চলে গেছে। কিন্তু রোটে যদি ওটা না যায়, তখন দেখবেন অরিন কিন্তু ওই কাজটা আপনাকে রেসপন্স করলো না, তার মানে আপনাকে ফার্দার ওটা গোড়া থেকে আবার শুরু করতে হবে। তো ওদের ক্ষেত্রে বলুন আমাদের ক্ষেত্রে বলুন সেম কেস, আমরা একই জিনিস যদি করতে থাকি ওটা আমাদের রোট মেমোরিতে বসে যায়, ঠিক আছে। যেমন যদি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলিন, আপনি যে বাড়িতে রান্না ঠান্নাগুলো করেন, আপনাকে দীর্ঘদিন যদি রান্নার থেকে কেউ ছাড়িয়ে দেয়, আপনি রান্নাঘরে ঢুকলে কি রান্নাটা করতে পারবেন না? ওটা আপনার রোট মেমোরিতে বসে আছে, তেমনি ওদের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। থ্যাংক ইউ। আমার ছেলে স্নিগ্ধদীপ, ও তো রিসেন্ট জয়েন করেছে। আমি বেশ কিছুটা সময় অন্য জায়গায় ঘুরে ঘুরে কাটিয়ে এসেছি, অনেক রকম ফেস করেছি অনেক কিছু। তা যাই হোক, আমি তো আমার ব্যক্তিগত সমস্যা এখানে বলার জায়গায় নেই, কিন্তু আমার ছেলেকে নিয়ে যে সমস্যাটা আমি ফেস করেছি, অনেকটা সময় আমি ঘরে থাকতাম না, ওকে কি করা হতো, টিভি বা মোবাইল দিয়ে শান্ত করিয়ে বসিয়ে রাখা হতো। ওর যে ওই একটা অ্যাডিকশন স্ক্রিনিংয়ের উপর, এটাকে আমি কোনোভাবেই এখন পুরোপুরি ছাড়াতে পারছি না, যেটা ওর প্রচণ্ড রকম দরকার। ও কিন্তু অনেক আগে ওয়ার্ডিং করতো, যেটা আবার পুরো বন্ধ হয়ে গেছে, এখন একটা আ শব্দ ছাড়া স্পেসিফিক্যালি ও কিছু বলে না। এখন ওই যে স্ক্রিনিংয়ের ব্যাপারটা, এখন যেহেতু ও বয়সে বেশ বড় হয়ে গেছে, গায়ের জোরও বেশি, ওর সাথে কিন্তু আমার রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। সেটা করেও আমি এক এক সময় পেরে উঠছি না, মানে আমি আমার কাজ ছেড়ে দিলাম, ওকে নিয়েই থাকতে চাইছি, কিন্তু তারপরেও তো কিছু করতে হয়। আমি যখন কিছুতে এমন কিছু কাজ আমাকে করতেই হবে, ও ঘরে একা আছে, ওকে আমি কিসে বসিয়ে রাখবো, আর ওই স্ক্রিনিংয়ের ব্যাপারটা কিভাবে ছাড়িয়ে দেব, এটা দুটো সমস্যা। এবং 3 নম্বর সমস্যা হলো ওর কিছু কিছু জিনিসের উপর না অবসেশন, একটা টাইমের পরে পরে ওটা চেঞ্জ হয়েছে। কোনো সময় ছিল ওর কাগজের বাক্সর উপর, মানে এরকম যে রাস্তার থেকে বাক্স তুলে এনেছে। তারপরে হয়েছে চকলেটের র্যাপারটা, চকলেট খাবে না, র্যাপারটা ওর দরকার। এখন যেটা হয়েছে, অ্যানিমেলের যে কোনো ছবি বা অ্যানিমেলের কোনো মানে স্ট্যাচু, এনিথিং। এরকমও হয়েছে যে আমরা কোনো রাজস্থানের কোথাও ঘুরছি,
মানে থামের মধ্যে এরকম হাতি টাতি আঁকা, ওকে ওটা খুলে দিতে হবে আমাকে এরকম দেখাচ্ছে, এবং কাঁদতে কাঁদতেও বসে পড়লো, হেঁচকি উঠে গেল, মানে এরকম সমস্যা। আর ও কিন্তু খুব ভালো ইমিটেট করে ফিজিক্যাল প্রম্পটগুলো। ওকে আমি কিছু একটা কাজ দিলাম, মানে যেটা আজকে আমি ওকে শেখাবো, ও খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। তো যেই বাচ্চার ইমিটেশন এত ভালো, সে স্পিচটাকে কেন ইমিটেট করতে পারে? আচ্ছা, যেটা আপনি বললেন যে ওর স্ক্রিনে খুব অ্যাডিকশন আছে, তো অ্যাডিকশন যখন আছে তো এটাকে তো আমরা হঠাৎ করে বন্ধ করে দিতে পারি না। যেটা করতে হবে আমাদের গ্র্যাজুয়ালি ওটাকে কমাতে হবে। এবার স্ক্রিন টাইম যেটা হয়, মানে বাচ্চা টিভিতে কিছু চলছে দেখছে, ফোনে বেশি মানে বেশিরভাগ সময় বাচ্চা ফোনেই দেখে, ফোনটা অ্যাভয়েড করবেন। যেটা দেখছে ওর টিভিতে ওকে দেখতে দিন, ঠিক আছে? আর সেখানে আপনি এফেক্টিভলি আপনি ইনভলভ থাকবেন। মানে ধরুন ওখানে কিছু একটা চলছে, এ ফর অ্যাপল বি ফর বল চলছে, তো তো আপনি কি করবেন, এ ফর পজ করে দেবেন, ওকে বলতে বলবেন অ্যাপল, বা ও কিছু একটা বলুক যেন আপনি বুঝতে পারেন, বা ও পয়েন্টিং, আপনি কার্ড রেখে দেবেন, পয়েন্টিং করুন, যেন ওটা ওয়ান ওয়ে না হয়ে যায়, টু ওয়ে যেন হয়। তাতে কি হবে, এতে ও বলার চেষ্টা করবে, ওর কমিউনিকেশনটা বাড়বে, ওর ইন্টারাকশনটা বাড়বে, এগুলো বাড়বে। আর যেটা হচ্ছে, আপনি আরেকটা প্রবলেম বললেন যে ওর বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় অবসেশন হয়, ওগুলোকে না ওকে একটুখানি নো না এগুলো বলতে হবে। ওকে, ওর কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে, মানে ও কিন্তু না বললে বুঝতে পারে, যথেষ্ট ইনস্ট্রাকশনও ফলো করতে পারে। তো ওকে না নো না করে বলতে পারে। ও যখন এরকম কান্নাকাটি শুরু করবে, প্রচণ্ড জেদ করবে, সেই সময় ওকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করবে না, জাস্ট ইগনোর করে দেবেন। ও কাঁদছে, কাঁদুক, কতক্ষণ কাঁদবে, 10 মিনিট 12 মিনিট, তারপরে চুপ করে যাবে। ওই অ্যাটেনশনটাও পেয়ে গেলেই আরও কান্নাটাকেও বাড়িয়ে দেবে। আজকে ও 10 মিনিট কাঁদলো, আপনি ওকে অ্যাটেনশন দিলেন, বা ও যেটা চাইছে দিয়ে দিলেন, ও ওই কাগজের বাক্স তুলতে চাইছে তুলে ফেললো। পরের দিন আপনি বললেন ঠিক আছে আজকে আমি রেজিস্ট করবো, ওকে বারণ করবো করতে, দেখিও কী করে। 12 মিনিট কাঁদলো, হলো না, পেলো না, 15 মিনিট কাঁদলো, নিজেকে সেলফ হার্ম করতে শুরু করে দিল, তখন আপনি ওকে দিয়েই দিলেন। এই করতে করতে না, যে ম্যালএডিক্টিভ বিহেভিয়ার যেগুলো হয় বা নেগেটিভ বিহেভিয়ার হয়, এগুলো কিন্তু হয়তো না জেনে আমরাই বাচ্চাদের মধ্যে দিয়ে ফেলি। তো ওকে বোঝানোর চেষ্টা করবেন, যখন ও কান্নাটা বন্ধ করে দেবে, থেমে যাবে, তখন ওকে বলবেন না। আর চেষ্টা করবেন যে ভিজুয়ালি দেখে জিনিসটা বোঝানোর, অনেকটা এটা বাচ্চারা বুঝতে পারে, ঠিক আছে? আর ওই ইমিটেশন স্পিচের এটা, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার। ম্যাম যে কথাটা বললেন টু এ, এখানে তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভলি যেন সে অ্যাক্টিভ আছে নাকি জিনিসটার উপর, অ্যাটেনশন আছে নাকি জিনিসটার উপরে দেখতে হবে, ঠিক আছে? আপনি যে কাজটা করাচ্ছেন, যে ভিডিওটা দেখছে ধরুন, ওর মধ্যেই আছে না অন্য কোনো দিকে তার মনটা আছে, সেটা খেয়াল রাখতে হবে। এ ফর অ্যাপেল, ওই সময় অ্যাটেনশনটা যেন ওখানেই থাকে, মাইন্ডে যেন আপেল, একটা পাশে একটা অ্যাপেল নিয়ে নিলেন, এ ফর অ্যাপেল, ঠিক আছে? এবং কী করতে হবে, আমাদের কনসিস্টেন্সিটা এটা বজায় রাখতে হবে। একদিন করিয়ে অত খারাপ লেগে যেতে জিনিসটা নেবে না, কন্টিনিউ ওটা করতে হবে। ম্যাম যেটা বললেন টু এ ফর, ওখানে পজ করে দিলেন, ওকে এবারে বলতে দিন, আচ্ছা, ঠিক আছে? এইভাবে কাজগুলো করবেন। আর কি, ধীরে ধীরে, এখন যেহেতু স্পিচ নেই, আটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেটা আমাদেরকে জানাতে হবে, ওকে দেখাতে হবে। জিভ কিন্তু ঠিকঠাক জায়গায় প্লেসমেন্ট করতে পারছে না, জিভ ওপরে ঠিকিয়ে দিচ্ছে, নাহলে ধরুন ঠোঁট বন্ধ করে রাখছে, মুখ খুলে রাখছে। আপেল, এখানে ঠোঁটের কাজ, পি উচ্চারণ করতে যাচ্ছি, ঠোঁট কোথায় ঠিকছে, হ্যাঁ, ল উচ্চারণ করতে গেলে কী হচ্ছে, এগুলো ভালোভাবে ওকে দেখাতে হবে মুখের মানে সামনে, মুখের কাছে একদম মুখের কাছে নিয়ে, ও যেন আপনার দিকে অ্যাটেনশনটা আপনার মুখের দিকে থাকে, ধীরে 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 ধীরে, না হলেও বলবে না, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি মৌমিতা। তো রিয়ানের ক্ষেত্রে এখন একটা প্রবলেম অনেকদিন ধরেই ফেস করছি, অর্পিতা ম্যামকেও বলেছিলাম, সেটা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি। ও মানে বাড়ির মানে আমাদের সামনে দিয়ে যদি মানে আমরা কেউ যাচ্ছি ওর সামনে দিয়ে, সেটা অফিস যাচ্ছি, সেটা ও দেখছে রেগুলার যে আমরা যাচ্ছি বেরোচ্ছি, কে কোন কাজে আছে ও জানে, বলেও সেটা, কিন্তু ও মানে অদ্ভুত টাইপের একটা কান্না জুড়ে দেয় এবং প্রায় 1-2 ঘন্টা ধরে সেটা চলতে থাকে, মানে ওটা নন স্টপ, কোনোভাবেই ওকে শান্ত করা যায় না। এটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে ফুল হাতা জামা আর ফুল প্যান্ট, মানে এটা মানে হাফ প্যান্ট বা হাফ জামা কিছুতেই ও পরতে চাইছে না। এটা বেশ কিছুদিন ধরে এই প্রবলেমটা ফেস করছি। আচ্ছা, এই যেটা আপনি বলেন যে ফুল হাতা জামা প্যান্ট পরতে চাইছেন না, এটা কিছু ক্ষেত্রে চাইছে, হ্যাঁ, মানে আচ্ছা half হাফ পরতে পরবে না, চাইছে। আচ্ছা তাহলে হয়তো কাভার করা জিনিসটা ভালো লাগছে, সেটা হয়তো সেন্সরি ইস্যুর জন্য হচ্ছে। আর আপনি যেটা বললেন সেপারেশন অ্যাংজাইটি, আপনি চেষ্টা করবেন মানে ওকে লুকিয়ে চলে যাওয়া এগুলো করবেন না, ওর সামনে থেকে যাবেন, ওকে ওকে বলাবেন বাই বাই, আমি যাচ্ছি, অফিস যাচ্ছি, আবার চলে আসবো, এগুলোকে বলবেন, ও কিন্তু বুঝতে পারবে। মানে আপনি যদি ওকে লুকিয়ে চলে যান, আরও বেশি কান্নাকাটিও করবে।
আপনি ওর সামনে দিয়ে যাবেন, ওকে বাই বাই বলাবেন, আপনি বাই বাই বলবেন, দিয়ে তারপর দুটো যাবেন। প্রসেসই মানে করেছি, তাতেও হচ্ছে না। তাতেও মানে হচ্ছে না, কি করে ও? মানে ও কাঁদতেই থাকে, মানে বা দরজা খুলে বেরিয়ে যাবে। কাঁদতে কাঁদতে চুপ করে যায়। কিন্তু এটা চেষ্টা করুন, এটা চেষ্টা করতে করতে ওকে দিয়ে বাই বাই বলাবেন, এটাতেই হবে আর কি। মানে ওর তো এখন কত বছর বয়স হয়েছে রিয়ানের? 6 বছর। 6 বছর মানে মোটামুটি একটা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেল এসে যাওয়ার কথা। এটাই করুন। হ্যাঁ, ইনভলভমেন্ট করতে পারেন, কিন্তু তাও আর কি সেক্ষেত্রে ওর সামনে দিয়ে যাওয়াটাই বেটার। ওকে এটা বুঝতে হবে যে মা যাচ্ছে, আবার চলে আসবে। এইটা করে করেই কিন্তু ওর যে সেপারেশন অ্যাংজাইটিটা আছে সেটা কমবে, পার্মানেন্সটা আসবে। হ্যাঁ, ওকে দিয়ে জিজ্ঞাসা করবেন, ওকে প্রশ্ন করবেন, মা কোথায় যাচ্ছে, অফিসে যাচ্ছে, কখন আসবে, ওকে সময়টা বলবেন, এই সময় চলে আসবে। তুমি যখন স্কুল থেকে আসবে বা পড়া থেকে আসবে, তুমি এসে মাকে দেখতে পাবে। ওকে এগুলো বলতে থাকতে হবে, বলতে বলতে দেখবেন একটা সময়ের পর গিয়ে বুঝে গেছে। ঠিক আছে? কেউ যাক, আপনি জানেন, আপনি হয়তো চাকরি দিচ্ছেন, আপনাকে ধরে কাজ দেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। না এটাই, সবাইকে হ্যাঁ, না হ্যাঁ, আস্তে আস্তে বোঝাতে হবে। এটা তো একদম যে 2 দিন 3 দিন বোঝাবেন বুঝে যাবে এমন তো ব্যাপার নয়, আপনাকে বোঝাতে থাকতে কেউ হবে। যাক, কোনো গেস্ট এলো চলে যাচ্ছে, তখন আমি ওর ওই জামা কাপড়টা নিয়ে একটুখানি বলে দিই। আপনার যে প্রশ্নটা ছিল, ও ফুল হাতা জামা কাপড় পরছে, তো হাফ হাতা জামা কাপড় একদম পরতে চাইছে না। এটার জন্য একটা মেথড হয়। ম্যাম তো বললেন যে সেন্সরির কিছু একটা ইস্যু হতে পারে, সেটা অবশ্যই ওই একটা ইস্যু হতেই পারে। তার জন্য একটা সেকেন্ড মেথড ফলো করবেন। সেটা হচ্ছে, ও হাফ হাতা জামা নর্মাল পরতে চায় না, ফুল পরালেন ওকে, পরিয়ে রাত্রেবেলা ও যখন ঘুমায়, ঠিক আছে, ও ঘুমিয়ে পড়া মানে যখন পুরোটা অঘরে ঘুমিয়ে পড়ছে, আপনি অ্যালার্ম দিয়ে জাগবেন, ওকে হাফ হাতা জামা পরিয়ে দেবেন। মানে ও যখন সকালবেলা উঠছে, ও দেখবে ও হাফ হাতা জামা পরে উঠছে ঘুম থেকে, ও জানতে পারলো না। ওর বডি ওর ব্রেন ওটাকে নেবে, এবং ওই যে যখন ও ঘুম থেকে উঠে হাফ হাতা জামা প্যান্টটা পরে যখন নিজেকে দেখছে, ওকে মিররে দেখাবেন, দেখিয়ে ওকে আবার চেঞ্জ করে দিন। সেম প্রসিডিওর আবার পরের দিন রাতে ওকে করতে করতে প্রত্যেক দিন মিররে দেখান। আস্তে আস্তে ওর হাফ হাতা জামাটা প্রতি সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। আর আরেকটা প্রসিডিওর, ধরুন পরের দিন সকালবেলা মিররে যখন আপনি ওকে দেখাচ্ছেন, ও হয়তো ওটা নিল না, আপনাকে ট্যান্ট্রাম শো করলো, ফুল হাতা জামা সঙ্গে সঙ্গে পরিয়ে দিন ওকে, ট্যান্ট্রামটা নেমে যাবে। সেই ক্ষেত্রে কি করবেন, ফুল হাতা জামার ওপরে হাফ হাতা পরবেন। দেখবেন একটা ফ্যাশন আছে ফুল পরে, মানে এই শীতকালে লোকে ফুল পরে ওপর থেকে, হ্যাঁ ওইভাবে হয়, ওইটা একটা প্রসেস। রাতেরটা হচ্ছে খুব এফেক্টিভ প্রসেস। সকালবেলা ও যখন দেখছে, কারণ ওর ব্রেন তো তখন নতুন করে প্রসেস হচ্ছে পরের দিনের সকাল, ও ভুলেই তো, মানে ও রাতে ঘুমিয়েছে মানে ও অলরেডি গন কেসে, যে রাতে কি পরে ঘুমিয়েছি, ওইটা দিয়ে 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 ওই মেথডটা চালু করে দেখুন, ওটার একটা ফিডব্যাক আমাকে দেবেন। আশা করি প্রবলেমটা মিটে যাবে। থ্যাংক ইউ। গুড আফটারনুন স্যার অ্যান্ড ম্যামস। জয়দীপ্তর ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, ও এখন তো স্পিচ এসে গেছে, ও বলতেও শিখেছে কিছুটা, কিন্তু যেটা ও পারছে না বুঝতে যে ও অন্য কাউকে হার্ম করে ফেলছে। ও খেলতে চাইছে, মিশতে চাইছে, কিন্তু অন্য বাচ্চার জন্য যেটা ও হার্মফুল হয়ে যাচ্ছে, ও ওটা বুঝতে পারছে না। পেছনে ঈশানের মাও হাসছে, কারণ ওনারও সেম প্রশ্ন থাকতে পারে। তো যাই হোক, পেন্সিল না ধরার, খাতা পেন না ধরার, জয়দীপ্তর মাও জানে, খাতা পেন ছুঁড়ে ফেলারও অভিজ্ঞতা আমি পেয়ে গেছি। ঠিক আছে, কাজ করব না, তো সেইটা নিয়ে আপনি এতটা এখন চিন্তা করবেন না। আর একটা জিনিস নীলাক্ষীর ক্ষেত্রে বলার, নীলাক্ষীও কিন্তু কপিটা ভালো করে, ঠিক আছে, মানে লাইক ইমিটেট করে নেয়। ওই যে পেন্সিলটা ধরছে না, আপনি ওর পাশে একটা খাতা পেন নিয়ে বসবেন, ওই সেম যে কালারটা ওকে দিয়ে ইউজ করাবেন ওটাও আপনি নেবেন, নিয়ে এই দেখো এই একটা লাইন টানলাম করে যান। তাতে যদি আপনার 4 পাতা নষ্ট হয়ে যায়, হয়ে যাক, ওইটার পরে দেখবেন ও একটা লাইন হলেও টানবে। নীলাক্ষী যেহেতু ইনস্ট্রাকশনটা অনেকটা ভালো নিয়ে নেয়, তো ওই জন্য ওইটা একটা প্রসেস হতে পারে। আর একটা, নীলাক্ষীর কিন্তু ফাইন মোটরের গ্রিপটায় এখনও আরও তৈরি হবে, ঠিক আছে, তো সেইটার জন্য ওর এখানে একটু সেন্সরির ইস্যু হয়, ও ধরতে চায় না পেন্সিলটা। আবার কখনো কখনো ওর মুড যখন খুব ভালো থাকে, তখন কিন্তু পেন্সিল ধরে হালকাও টেনে দিচ্ছে। এবার যেই সমস্যাটা আপনি বললেন, আপনার কাছে হয়তো অনেকটা কাজ ও 1 ঘন্টা করে ফেলে, কিন্তু খাতা পেনটা করতে চায় না। এবার অদ্ভুতভাবে এখানে হয়তো আমার কাছে এমনি কাজটা অল্প করলো, খাতা পেনের কাজটা কিন্তু পেন্সিল দিয়ে টেনে নেয়, যেটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি। কখনো কখনো হয়তো অ্যাক্টিভিটির কাজ 1
একদম ভালো লাগছে না, খাতা পেনের কাজে ভীষণ রেসপন্স করে নিল। এবার সবটাই না ডিপেন্ড করে ওদের একটু মুডের ওপর। কারণ সত্যি কথা বলতে না, ওদেরকে কিন্তু আমরা সকাল থেকে রাত অবধি একটু শান্তি দিই না। আমরা ওঠাই ওদেরকে, ওই যে ওঠানোর পর থেকে ওদেরকে যে নাকে দড়ি দিয়ে আমরা ঘোরাই না, এই জিনিসটাই ভাইস ভার্সা করে নিন। তো আমাদেরকে যদি কেউ সকাল থেকে এরকম রাত্রি শুতে যাওয়ার আগে অবধি নাকে দড়ি দিয়ে ঘোরাতো, আমরাও কিন্তু একটা টাইম ইরিটেট হয়ে যেতাম, কাজ করব না। সেই ক্ষেত্রে হয়তো কখনো কখনো কাজ করতে গিয়ে কোনো না কোনো দিন ওরা আমাদেরকে বিরক্ত করে, করব না আজকে, প্রতিবাদের ভাষা। মাঝে মধ্যেই প্রতিবাদের ভাষাটা তো একটু মেনে নিতে হবে। চেষ্টা করুন আপনি ওকে আপনার পাশে বসিয়ে, ওকে দিয়ে মানে ওর লাইন টানবে, আপনি ওকে দেখাচ্ছেন, দেখ তো একটা লাইন হলো, এই দেখ আর একটা লাইন টেনেছি। এবার একটু তার মাঝখানে কোনো স্টোরি টোরি ঢুকিয়ে দিন, একটু গল্প করতে, ও একটু হাঁ করে শুনুক গল্পটা, তারপরে আবার ওর কনসেন্ট্রেশনটাকে টেনে নিয়ে আসুন, অ্যাটেনশনটাকে ওদিকে, ওই করে চেষ্টা করুন, আশা করি হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি সুকন্যা, ঈশায়ুর মা। যেটা বলার সেটা হচ্ছে ঈশায়ু প্রচণ্ড অমনোযোগী, ঠিক আছে? মানে যতক্ষণ করছে আমি দেখছি এরকমভাবে লিখছে, তো এরকমভাবে চোখটা কিন্তু ওর এরকম অন্যদিকে। আমি হয়তো বললাম কি করছিস তাকা, তখন আবার হয়তো তাকিয়ে লাইন টানা যা করার করে নিল। তারপরে না আবার হয়তো কিছু দিলে একটু হেসে নিচ্ছে, একটু চোখটা অমনোযোগী, প্রচণ্ড অমনোযোগী, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওর সোশ্যালাইজেশনটা আরও বেটার হওয়া দরকার। মানে ও ওর বয়সী বাচ্চাদের সাথে খেলে, হয়তো তার কাছে খুব অ্যাট্রাকটিভ কিছু একটা রয়েছে, তার জামায় হয়তো একটা রোজ রয়েছে, সে ও কিন্তু রোজটাকে হয়তো মানে টেনে ছেঁড়ার চেষ্টা করছে, বা কিছু ছেঁড়ার না মানে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার সাথে যে কথাও বলতে হবে, যে একটু গিয়ে মানে ইন্টারাক্ট মানে অ্যাটলিস্ট চেষ্টা করা, সেটা নেই। মানে ওটা একটু কমই দেখেছি ওর মধ্যে। আচ্ছা, এবারে ও কি বলুন তো, দেখবেন এটাও পর্যবেক্ষণ করতে হবে কোন জিনিসটাও ভালোবাসছে, কীভাবে নিলে দরকার হলে যার কাছে যাচ্ছে সেই ছেলেটাকেও তাহলে ওকে নিয়ে ওর কাছে নিয়ে আসুন, ওকে বলুন ওর সাথে খেলতে দিন, ঠিক আছে? দরকার হলে ওকে বলুন, বলো তো এটা চাই, এটা নেবো, বলো, কাছে নিলেন, ঠান্ডা মাথা ওকে দিতে বলবেন জিনিসটা, এই নাও, ওকে বলবেন এই নাও, ঠিক আছে? এইভাবে শেখাবেন। দরকার হলে যাবেন ওর কাছে, ওই বাচ্চাটাকেও নেবেন, ঠিক আছে, সঙ্গে নিন, প্লেফুলি ব্যাপারটা করতে হবে, ঠিক আছে? হঠাৎ বারণ করলে হবে না, ওর সঙ্গে ভালো কথায় ভালো হবে। তখন ও অপর বাচ্চা যে গার্জেন আছে তার সাথেও কোঅপারেট করুন, ঠিক আছে? ওনাকে বলুন যে দেখুন এটা এই অসুবিধা হয়, ওই জন্য আমাকে একটু আপনারাও সাহায্য চাই। এইভাবে প্র্যাকটিক্যালি জিনিসটা করুন, এক্ষেত্রে সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে, ঠিক আছে? বাড়িতেও ধরুন কোনো জিনিস ভালো লাগছে, সে খেয়াল রাখতে হবে, দেখতে হবে কোন জিনিসটা ওর পছন্দ হচ্ছে, সেইভাবে কাজ করুন। ধরুন পড়ছে, হয়তো এ ফর অ্যাপেল বইটা থেকে ওর ভালো লাগছে না, একটা আপেল নিয়ে নিলেন, প্র্যাকটিক্যালি জিনিসটা অভিজ্ঞতা হবে। কী হবে, এ ফর অ্যাপেল ছবিটা দেখলো, এটা কি বলো তো, আপেল, দেখালেন, কী হলো, কংক্রিট ধারণা গড়ে উঠলো যে এটা আপেল। প্র্যাকটিক্যালি জিনিসটা যতটা সম্ভব ওকে প্র্যাকটিক্যালি মানে করানোর চেষ্টা করবে, তাহলে কী হবে, মানে কংক্রিট মানে জ্ঞানটা ওর বাড়বে, ঠিক আছে, মনে থাকবে ভালোভাবে। নমস্কার। ঋষিদের ক্ষেত্রে যেটা দেখছি যে ও কোনো কিছু হয়তো করছে বা বলছে, সেটা পরক্ষণেই ভুলে যাচ্ছে আর সেটা বলতে পারছে না। মানে অ্যাপেল বলছে বা বাবা মা কাকা এসব বলছে, কিন্তু আমি যখন বলছি ও সেটা আমার সাথে সাথে বলছে না, ও তখনই মুখটা বন্ধ করে নিচ্ছে। আচ্ছা, এক্ষেত্রেও কমিউনিকেশন ঠিকঠাক করতে চাইছে না, ঠিক আছে? এক্ষেত্রেও দেখতে হবে যে ওর সাথে ভালোভাবে মিশতে হবে, ঠিক আছে? প্রথমে প্লেফুলি সবসময় ওর বাচ্চাদের কী করবো, ওরা খেলাধুলা প্রচণ্ড ভালোবাসে, মজার ছলে বিভিন্ন রকমভাবে খেলাধুলা করবেন, যাতে সে কমিউনিকেশন করার চেষ্টা করেও যখন জিনিসটা ভালো লাগবে না, অটোমেটিক সে নিজে থেকে ইচ্ছা প্রকাশ করবে যে কথা বলি, কি হচ্ছে না হচ্ছে। এবং কি করতে হয়, প্লেফুলি এবং প্র্যাকটিক্যালি, বারবার ধরে আমরা দিকে বলি যে প্র্যাকটিক্যালি জিনিসটা করান। প্র্যাকটিক্যালি করলে কী হবে, যে জিনিসটা সম্পর্কে মানে কংক্রিট ধারণা করে উঠবে যে হ্যাঁ এই জিনিসটা এটা আপেল, ঠিক আছে? বারবার ধরে বলুন, প্রথমে বলবে না, বলতে চাইবে না, বারবার ধরে বলতে 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 একটা সময় বলবে এবং জিনিসটা সম্পর্কে জানবে যে এইটাই আপেল, ঠিক আছে? ছবিতে দেখছে, ছবিটা কী আপেলের ছবি, সিম্পল, জিনিসটা কি বুঝতেই পারছে না, একদম প্র্যাকটিক্যালি নিয়ে নিলেও হাতে দিন, দেখো খেলুক, খেলতে 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 জানবে যে হ্যাঁ এটা আপেল। বারবার ধরে ওকে প্রম্পট করতে হবে, ঠিক আছে? একটা সময় ও নেবেই, সঙ্গে সঙ্গে নেবে না, ঠিক আছে? খেলাধুলার মধ্যে দেবে, কোনো এইভাবে ভালো লাগছে না, অন্য কোনোভাবে খেলতে খেলতে নিয়ে গেলেন, কোথাও খেলতে নিয়ে চলে গেলেন, খেলার সময় তো আপেল নিয়ে খেলা করাচ্ছেন, এটা আপেল, আপেলটা একটা আপেল, দুটো আপেল, তিনটে আপেল, বিভিন্ন দেখতে হবে কী ওয়েতে ও নিচ্ছে,
ওই এক্ষেত্রে কি হলো, কাউন্টিংও হচ্ছে, আপেল সম্পর্কেও জ্ঞান হচ্ছে। ঠিক আছে, একসাথে। নমস্কার ম্যাম, নমস্কার স্যার, আমি সাজের ফাদার। আচ্ছা, আমি সাজের ক্ষেত্রে যেটা দেখছি ম্যাম, সাজ এমনি যখন বসে আমাদের সাথে থাকছে, সব গল্প করছে, গল্প শুনছে, কবিতা সবই সবই শুনছে। যখন ওকে কিছু টাস্ক করাচ্ছি, তখন ও হয়তো ক্রেয়ন ধরছে, কিন্তু ওর কনসেপ্ট থাকছে অন্যদিকে। আর এমনিতেও ওয়াটার কালার যেহেতু পছন্দ করে, ওয়াটার কালার করবে, ক্রেয়ন ধরবে, এরকম একটা ব্যাপার চলে আসছে। আর যদি আমরা একটু ওকে খুব জোর করছি, ও নিজেকে নিজে বাইট করছে। ঠিক আছে, এই প্রবলেমগুলোই স্যার আমি একটু ফেস করছি ওর। সাঁঝের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, সাঁঝের তো দীর্ঘদিন একটা প্র্যাকটিসের অভাব ছিল, তো সেই প্র্যাকটিসটাকে আমরা চেষ্টা করছি এখন একটা জায়গায় সাস্টেন করার। তো সাঁঝ এখন মাঝে মধ্যে রেসপন্স আমাদেরকে করে, ঠিক আছে, একদমই যে করে না সেটা নয়। সাঁঝ এখন একটু একটু করে ক্রেয়ন ধরছে। এবার বাড়িতে যেটা হয়, বাড়িতে আপনাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে, ও যখন ওয়াটার কালারটা ভালোবাসে, ওয়াটার কালারটা আগে দেবেন না, ওয়াটার কালারটা একটু ওর থেকে দূরে, ওর চোখেরই সাইডে এমনভাবে রাখলেন যে তুমি ক্রেয়ন দিয়ে দাগ একবার টানো, তোমাকে ওয়াটার কালার দেব। মানে ওর কাছে ওয়াটার কালারটা কাজ করবে একটা রেনফোর্সমেন্টের মতন। তুমি করো, আমি দেব। কিভাবে দেবেন? ওই দিকে কোথাও একটা টেবিল বা কিছু একটা অ্যারেঞ্জ করে একটা ড্রয়িং খাতা রেখে দিলেন, দিয়ে ওয়াটার কালার গুলে একটা থাকলো, একটা এখানে দাগ টানা হলো। আপনার হয়তো একটুখানি খাটনি হবে, কিন্তু ওটা একটুখানি করতে হবে যাতে ওর একটা ফিউচার ভালো আমরা দেখতে পাই। একটা ক্রেয়নের দাগ টানা হলো, চলো তো ওদিকে, এ নাও একটু কালার লাগাও, এইখানে খাতায় একটা ফিঙ্গার টিপ দিয়ে দাও। ও ওটা পেলো, ওর একটা রিল্যাক্সেশন হলো যে আমাকে তো কালারটা দিয়েছে। আবার দেখবেন পরেরটা আপনি নিয়ে আসবেন, ক্রেয়ন দিয়ে আবার একটা দাগ টানলো, চলো আবার তোমাকে ওই কালারটা দেবো, যেহেতু ওই কালারটাকে ভালোবাসে। এবার আমার কাজটা হচ্ছে ওকে ক্রেয়নটা ধরাতে হবে এবং ওকে বসিয়ে কাজ করাতে হবে। তাই ওর ভালো লাগার জিনিসটা ওর থেকে একটু দূরে রেখে ওকে দিয়ে একটু একটু করে আমি আমার কাজটা বার করে নেবো। ঠিক আছে, এইটা করুন। আর দ্বিতীয়ত, ওকে একটা জায়গায় বসানোর জন্য, এখন তো সাঁঝ মোটামুটি একটা জায়গায় অনেকক্ষণই বসছে, তো আশা করি মনে হয় না ওই কালারটা আপনি যদি ওর চোখের সামনে রেখে দেন, দিয়ে একটু করে ওটা টাচ দিতে দেন, ও বসবে, খুব একটা নিজেকে হার্ম করবে না। আপনি সেইটা একটু করে দেখে আমাদেরকে আবার একটু জানান, সেরম যদি হয় আমরা আবার একটু ওয়ে আউট দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার স্যার, অর্পণের খুব জিদ তার বেড়ে যাচ্ছে। ও জেদ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আর কেউ ধরলে পরে অর্পণ ভীষণভাবে চিৎকার করছে। মানে আমি ছাড়া অন্য কেউ যদি ওকে ধরে, আমার মা বাবা হোক বা মানে কেউ ধরলে অসম্ভব চিৎকার আপনি করছে। বেশি ভালোবাসা দিয়ে দিয়েছেন, সেই কারণে না, ও আমাকে ছাড়া এক অ্যাকচুয়ালি কারোর কাছে থাকতে চায় না খুব একটা। মানে আমি না থাকলে ও সবার কাছে যাবে, সবার কাছে থাকবে, কিন্তু আমি থাকাকালীন ও কারোর কাছে, মানে কেউ ধরলে পরে ভীষণ চিৎকার করছে। চকলেট খায় কি? না, চকলেট কোনো রকম মিষ্টি প্রোডাক্ট না, কিচ্ছু কিচ্ছু খায় না। দেবেন না। হ্যাঁ, আর ওকে করবেন যে যেটা জেদ করবে না, সেটা থেকে আপনি ইগনোর করবার চেষ্টা করবেন। আচ্ছা প্রথম তো জেদ করবে, প্রথম আপনাকে দিতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা আস্তে আস্তে ওইটাকে কমাতে হবে। মানে ধরুন একটা জিনিস জেদ করলো, ওইটার বদলে আপনি অন্য কিছু দেবেন। আচ্ছা ও ধরুন একটা খেলনা চাইছে, একটা টয় চাইছে, আপনি ওইটার বদলে একটা ডল দিয়ে দিলেন। ঠিক আছে, আস্তে আস্তে ওকে মাইন্ডটা অন্য জায়গায় ডাইভার্ট করতে হবে। আর ও যে বললেন যে অন্য কারো কাছে যায় না, এবার না। আপনি একটু আদরটা একটু কম দেবেন, আর বাকিদেরকে বলবেন যে একটু আদর করতে, তাহলে সবার কাছেই যাবো। ঠিক আছে। আপনি আরেকটা জিনিস করতে পারেন, আপনি বলেন ও ধরতে দেয় না কাউকে। হ্যাঁ, এই যে আপনি ম্যাম কেউ ধরলে হ্যাঁ, আমরা দেখেছি বাইরেও ধরতে দেয় না। ঠিক আছে, ও কাউকে ধরতে হবে না, আপনি ওকে দিয়ে সবাইকে হ্যান্ডশেক করানো, ওকে দিয়ে অন্য লোক মানে অন্য জনকে ধরাবেন। ঠিক আছে, মানে ওর হাতটা নিয়ে গিয়ে অন্য কাউকে একটা ধরাবেন। ঠিক আছে, এটা একটু করে দেখুন তো কি হয়, তারপর না হয় অন্য কিছু একটা ভাবাবেন। ঠিক আছে, সব কিছুরই উত্তর পেয়ে গেছি আমি মোটামুটি। একটাই কথা যে এই যে একটাই কোশ্চেন আমার এর কাছ থেকে, যে ও এখন আমার বাবা মা মানে ওর মামার বাড়ি, যেটা আপনাদেরকে আমি বলেছি, খুব থাকছে, রাতে করে 1 মাস হয়ে গেছে থাকছে না। ঠিক আছে, তো ওর একটা প্রবলেম হলো, আমি আগের দিন আমিও রাতের বেলা বললাম ঈশান চল, সেদিনকার পর থেকে সন্ধে যেই হবে এখান থেকে আমি থেরাপি থেকে যাব, সন্ধ্যের পর থেকে আমাকে অ্যাভয়েড করা শুরু করে। মানে মার কাছে যাওয়া যাবে না, মার কাছে গেলে মামাকে ওই বাড়ি নিয়ে যাবে।
এবার এগুলো আমি কি কি বলবো আপনাকে বলবো, মানে আমি কোনো অ্যান্সার আমার কাছে নেই, আপনাকে আমি এছাড়া বাকি যা কোশ্চেন এখানে মোটামুটি সবাই করেছে, আমি সব কিছুই পেয়ে গেছি, উত্তর আমি পেয়ে গেছি। এটা সলিউশন নেই বলে দেন আমাকে, কোনো সলিউশন না না, এটার সলিউশন নেই সেটা নয়। ব্যাপারটা হয়েছে ঈশানের আপনার সাথে যে বন্ডিং বলবো আমি তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনি মানে থেরাপি সেন্টার, আপনি মানে স্কুল, আপনি মানে কাজ, আপনাকে ওটার বাইরে চেনে না। এবার এই বন্ডিংটা তৈরি করার জন্য আপনাকে তাহলে খোলসটা চেঞ্জ করে ফেলতে হবে। আপনি স্কুলে নিয়ে যাবেন না, আপনি থেরাপিতে নিয়ে আসবেন না, আপনি পড়াতে বসাবেন না, তার জন্য একটা আপনাকে লোক রাখতে হবে। সেটা যদি করে দেন তাহলেই সলিউশন মিটে যাবে, এর বাইরে তো আর কোনো সলিউশন হতে পারে না। মানে আপনাকে নিয়ে ও একটা পিকচারাইজেশন করে নিয়েছে। স্কুলে তো আমি যাই না, ঠিক আছে, স্কুলে মানে ওর কাছে ওর বাবা এখন সবকিছু, যাকে ও চিনতো না সে এখন তার কাছে ইম্পর্টেন্ট। ব্যাস, এবার বাড়িতে আমার কাছে করছে না, আমার মার কাছে করছে, সেটাও করছে না, যেটা আপনাকে আমি বলেছি। কিন্তু আমার কাছে আমি বকে কাঁদলেও আমি ছাড়ছি না, করছে। কিন্তু আমি ছাড়া থেরাপিতে কেউ নিয়ে আসার নেই, আর বাড়ি থেকে ফ্যামিলি থেকে থার্ড পার্সন কাউকে অ্যালাউ করবে, তাহলে তো মুশকিল। এটা বড় মুশকিল। তাহলেই মুশকিলটা নিয়ে আপনি একটু এটা চলুন। বড় মুশকিল, কাউকে অ্যালাউ করবে না, কারণ ওকে, আর ও আমার সাথে, ও তো থেরাপিতে এসে ভালোভাবে করে নেয় এখানে। হ্যাঁ, ও তো ক্লাস নিয়ে কোনো না, সমস্যা ওর করে না। একটাই ইস্যু, মানে বাবা মার সাথে একা থাকবে। এবার বাবা মা ওকে মারে, আমি একদিন বলছি তোকে কি তোর বাবা মা মারে? মেন প্রবলেম আমার ফ্যামিলিকে, মানে আমার এই বাবা মা, আমার বৌদি, দাদা, এদেরকে ছেড়ে যাওয়াটা। ওইটা কি বলুন তো, একটা ছোটবেলা থেকে অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, তো ওই অ্যাটাচমেন্টটা না, মানে সত্যি কথা বলতে ওটা ব্রেক করাটা না খুব, এবং ওই অ্যাটাচমেন্টটা ব্রেক হওয়া মানে ঈশান যেমন আপনি যখন সেপারেশন ওকে দিয়ে দিয়েছিলেন, মানে আপনি নিয়ে চলে এসেছেন, যেরকম এই ম্যাম বললেন, ম্যামের ক্ষেত্রেও যেরকম একটা, মানে রিয়ানের ক্ষেত্রে যেটা সেপারেশন অ্যাংজাইটি তৈরি হয়েছে, ঈশানেরও কিন্তু ওটা আমরাও দেখেছি। ঈশান কিন্তু ওইভাবে তখন ক্লাসে মন দেয়নি, ক্লাস করতো না। কিন্তু এবার সেই জায়গাটা থেকে আমিও অ্যাজ আ থেরাপিস্ট আমি কখনোই এটা বলতে পারি না যে আপনি ওই অ্যাটাচমেন্টের জায়গাগুলো ভেঙে দিন, কারণ ওই অ্যাটাচমেন্টের জায়গাটা আছে বলেই ওকে নিয়ে আপনি ওই পরিবেশে যতক্ষণ থাকবেন না, আমাদের থেরাপির কাজগুলো কিন্তু এফেক্টিভলি ওয়েতে যাবে। কারণ যেহেতু আমরা আজকে এই নার্চারিংয়ের ওয়ার্ডটা নিয়ে কথা বলছি না, সুতরাং ওই গ্র্যান্ড পেরেন্টসরাও যতটা সঙ্গে থাকবে, তারপর মামা মাসি যারা আছে, মামি ঠামি সবাই থাকা মানে না, ওখান থেকে ওর ওই অ্যাপ্রোচটা বেরিয়ে আসবে। তো সুতরাং এইটা আপনার সাথে যেটা হচ্ছে, এটাকে ওর ভালো ভেবে না জাস্ট একটু ইগনোর করে দিন, আমার মনে হয়। মানে আরো করে দিন, মাথা থেকেই বার করে দিন। গত এক মাস ও আমার সাথে নেই, আমার আর বাবার সাথে দরকার নেই, আপনি শুধু লাস্ট ফিনিশিং রেজাল্টটা দেখুন, দরকার নেই, থাকতে হবে না ছেলেকে আপনার আমি সাথে। বলতে চাইছি লাস্ট পজিশনে এমন হবে না তো যে আমাদের সাথে ওর প্রবলেম, মানে না না, একদমই হবে না। ওটা এজ বাড়ার সাথে সাথে, কেন বলুন তো, আমার প্রবলেম নেই, কাউরি নেই। আজকের যতটা ভালোবাসা না, প্র্যাকটিক্যালি যদি বলা হয় না, এন্ড অফ দ্য ডে কিন্তু বাবা মাই থাকে। আমি খুব প্র্যাকটিক্যাল ভাবে বলি, মামা মাসি দাদু ঠাকুমা সবাই আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু বাবা মাই থাকবে। ওটা আস্তে আস্তে যখন বড় হবে ওটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, যা পারছে করুক। আপনি শুধু দেখুন লাইনটা টানতে পারলো কিনা, ওটিতে ঠিকঠাক কাজ করলো কিনা, স্কুলে গিয়ে কতটা কি রেসপন্স করলো, এটা আমি দেখুন। ওর যেমন বাবার সাথে দিয়ে দিয়েছি, ওর প্রবলেম নেই। আমি নিয়ে গেলে ওই বেরোনো, মানে মার সাথে যাবো না এটা না, যাবো 1 ঘন্টা পর মাকে দেখবো, মানে যেটা ওই জন্য আমি যাওয়া বন্ধ করে দিয়েছি, এখন কোনো প্রবলেম নেই। কিন্তু থেরাপিটাও এক দিন চেষ্টা করুন, বাবাকে পাঠান, একটু বন্ধ করে দেখুন না, দিয়ে চলে যাবে আমাদের কাছে। ঈশান তারপর ক্লাস করে চলে যাবে, না অপশনই নেই কোনোভাবেই। তাহলে তো কিছু করার নেই। কোনোভাবে আর বলবেন, বলুন, শুনছি। এই প্রবলেমটা আমি জয়দীপ্তর ক্ষেত্রেও ফেস করেছিলাম লাস্ট ইয়ার থেকে, যেহেতু ওকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি, ওকে থেরাপিতে নিয়ে আসছি, বাড়িতে কাজ করাচ্ছি, তো ও না আমাকে এই জায়গাটাতে পিকচারাইজ করেছিল, মানে মা মানেই কাজ, মা মানেই থেরাপি নিয়ে যাওয়া, মা মানেই স্কুল। এবার ওর কাছে আদরের জায়গাটা হলো কি, আমার বাবার সাথে গাড়ি করে ঘুরতে যাব, ওর বাবা এলে ওর বাবার সাথে গাড়ি করে ঘুরতে যাবে, ও ওর ঠাকুমার সাথে শিব মন্দিরে যাবে, পাশের বাড়িতে যাবে। ও তখন কি করলো, মা মানে ভয়ঙ্কর জায়গা, মাকে ভালোবাসা যাবে না, মায়ের কাছে থাকা
যাবে না, বাকি সবাই কাছে থাকা যাবে। তো তখন ওই জায়গাটা আমি বুঝে আমি ওকে কি করলাম, ওর ঠাকুমা যখন ওকে মন্দিরে নিয়ে যাচ্ছে আমিও তখন ওদের সাথে যাচ্ছি, গিয়ে ঠাকুমা পুজো দিচ্ছে, আমি তখন ওর সাথে খেলা করছি, দেখাচ্ছি, ঘোরাচ্ছি। এভরি সানডে করে ওকে আমি সকালবেলা নিয়ে গিয়ে বাজার দেখানো বা বিকেলবেলা করে আমি নিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, ওর মধ্যে এই এনফোর্সমেন্টটা আমি ঢুকিয়েছিলাম যে মা মানে ভয় পাস না তুই, মা মানে তোর সাথেই খেলা করব, তোকে নিয়ে আমিও ঘুরতে যাব, তোকে নিয়ে বাবাও ঘুরতে যাবে, তোকে নিয়ে ঠাকুমাও পুজো দিতে নিয়ে যাবে, আমিও নিয়ে যাব। তো এগুলো রুটিনের মধ্যেই আমি ইনক্লুড করেছিলাম। ইভেন এরকমও হয়েছে এখানে যখন আসি কোনো কোনো দিন লেট হয়ে যায়, তার কারণও বলছি, ওকে হয়তো ঠাকুর মন্দিরে নিয়ে গিয়ে দেখ দেখ চল চল ঠাকুরটাকে ঝট করে নমো করে আছি তারপর যাব। তো ও এটা জানে যে মায়ের সাথেই যে ঠাকুমার সাথেই যে শুধু ঠাকুর মন্দিরে যেতে হয় সেটা না, মাও নিয়ে যায়, তখন ও আরও একটু আনন্দ পায়, ওই করে ওর ভয়টা পুরো কেটে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে জয়দীপ্ত আর ঈশান দুজনের দুটো ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। ঠিক আছে? জয়দীপ্তর ক্যারেক্টারিস্টিকের সাথে ঈশানের ক্যারেক্টারিস্টিক মিলবে না। আর সেকেন্ড অফ অল, ঈশানের এখন সদ্য 3 বছর, ওর যে জায়গায় অ্যাটাচমেন্টটা আছে জয়দীপ্তকে আপনি 1 বছর 1.5 বছর আগে ফেরত নিয়ে চলে যান, সেম অ্যাটাচমেন্টে আছে। এখনই যদি ঈশানের মা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে শুরু করে দেয়, কিচ্ছু রেজাল্ট হবে না। আমি পরিষ্কার একদম নেগেটিভটা বলি, কিচ্ছু রেজাল্ট হবে না। এটা আস্তে 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 গ্র্যাজুয়ালি যাবে, কিন্তু ঈশানের রেসপন্স কতটা ওইভাবে আসবে আমরা বলে দিতে পারবো না। তো ঈশানের ক্ষেত্রে হতে পারে এই মেথডে গেলে হবে না, ঈশানকে অন্য কোনো মেথডে যেতে হবে। তো সুতরাং মানে দুটোকে গোলালে হবে না, ওই জন্য আমি কাটলাম। হ্যাঁ, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলে দিলেন, এটা একদম ভালো কথা বলেছেন, কিন্তু ওটাই তো এটাই কারণ আমি দেখেছি সেম ভাবে আমি করেছি, ও যার কাছ থেকে যেটা পাই তার কাছ থেকেই সেটা চাই। আমি ওই জন্যই ওটা বললাম, আমি কারণ দেখেছি, ঈশানকে আমি ওটা এতদিন করেও ক্লাস দেখেছি। করাচ্ছি, তো ঈশানকে আমি দেখে নিয়েছি। ঈশান যেমন আমাদের এখানে ক্লাস করতে করতে একদম মানে খুব স্পেসিফাইড হয়ে গেছে। ও মানে মাঝে মধ্যেই যখন ক্লাসের কারোর এদিক ওদিক চেঞ্জ হয়, ও যার সাথে স্পেসিফাইড হয়ে গেছে না, সে যদি ক্লাসরুমে ঢোকেও তার দিকেই ভালো করে, ওটা কিন্তু তখন ও প্রপার টাইপ আই কন্ট্যাক্ট করেই তাকিয়ে থাকে। মানে কি বড় অপরাধ আজকে করে ফেলেছো তুমি, আমার কাছে বসোনি, তুমি অন্য কাউকে বসিয়ে দিয়েছো, এটা কেন করলে? মানে ওর প্রতিবাদী মুখের ভাষাটা আমরা বুঝতে পারি যে ঈশান আজকে জিনিসটা, ও কিন্তু কাজটা করবে, মানে কোনো মতে একটা দায় সারা, তুমি আমাকে ছাড়ো, ঠিক আছে? ওর অ্যাটাচমেন্টটা এরম জায়গায় তৈরি হচ্ছে। এবার এই অ্যাটাচমেন্টটা কিন্তু জয়দীপ্তর মধ্যে, আমি বললে হয়তো মনে হবে যে কম্প্যারিজমে যাচ্ছি, বাট ইটস নট আ কম্প্যারিজম, আমি দুজনের ক্যারেক্টারিস্টিকটাকে আলাদা করছি। জয়দীপ্ত কিন্তু অ্যাটাচমেন্টটা কি জিনিস, যখন 3 বছর বয়সে যখন প্রথম আমাদের এখানে এসছিল, ওর কিন্তু অ্যাটাচমেন্টটা এখন যেমন জয়দীপ্তর যেটা তৈরি হয়েছে, জয়দীপ্তর কিন্তু ওই অ্যাটাচমেন্টটা আমাদের সাথে সেই অর্থে তৈরি হয়নি। আমি কেন পয়েন্টটা টানলাম, ঈশানের বাড়ির লোকের সাথে যে অ্যাটাচমেন্টটা, ঈশান এখন আমাদের সাথে এখানে এসে কিছু স্পেসিফাইড মুখের সাথে অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তার মানে ওর অ্যাটাচমেন্টটা বুঝতে পারছেন, জয়দীপ্তর অ্যাটাচমেন্টটা ধীরে 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 এখন এসে একটা টাইমে এই ম্যাম স্পেসিফাইড, এই স্যার স্পেসিফাইড, কিন্তু ঈশানের এটা গোড়া থেকে তৈরি হয়ে গেছে। তো ওই জন্য দুটোকে দুটো ডিফারেন্ট ওয়েতে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটাই, থ্যাংক ইউ। নমস্কার। আর কি আছে? হ্যাঁ, বলছি। হ্যাঁ, 1.5 মাস হচ্ছে আমি এখানে আর কি জয়েন করিয়েছি বাচ্চাকে, দেবাংশকে। তো ওর ওটিটা ইমপ্রুভ করছে আমি বুঝতে পারছি, কিন্তু স্পিচে স্যার একদম হচ্ছে না। সে আমাকে দিয়ে না হলেও ওর বাবাকে দিয়েও বোঝাচ্ছি, ওর দাদাকে দিয়েও বোঝাচ্ছি, কিছুতেই বলছে না। ওটিটা আমি বলছি ইমপ্রুভ হয়েছে, সবসময় তো মানে নেগেটিভ হয় না, পজিটিভ হয়েছে ওটির ক্ষেত্রে, কিন্তু স্পিচের ক্ষেত্রে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এখন মানে বাড়িতে কি করছে? স্পিচে ধরুন কোনো সাউন্ড বের করছে, কোনো সাউন্ড, কিচ্ছু বলছে না, কোনো সাউন্ড বের করছে না, কিচ্ছু মানে ঢিট হয়ে বসে আছে তো বসে আছে, বা মা নিজের মনে কোনো কথাও বলছে না? কিচ্ছু বলছে না। ইভেন ওর বাবার সাথে বেশি অ্যাটাচ, হ্যাঁ, মানে বাবা কিছু বেশি ভালোবাসে, বাবাকে দিয়ে বসিয়েছি, দাদাকে দিয়েও বসিয়েছি, কোনো রেজাল্ট হচ্ছে না। একদম পুরো নন ভালো না, চুপচাপ বসে একদম থাকে। চুপচাপ। এখানে গতানুগতিক কেঁদে রেধে ক্লাস করলো, ঠিক আছে, বাড়ি গিয়ে আমি আবার ট্রাই করছি, হচ্ছে না। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে আমাদের আমরা যে প্রাথমিক যেটা আমরা নিই, ঠিক আছে, যেটার উপরে কাজ করি, প্রথমে আমাদের কী করতে হবে, ফোনিমসগুলোকে প্র্যাকটিস করাতে হবে, যেন আমাদের কী করতে হবে, যেন কোনো সাউন্ড বের করে, ঠিক আছে? স্যার, আপনি যখন ক্লাস নেবেন যদি হ্যাঁ। আমাকে অ্যালাউ করেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাহলে হয়তো, হ্যাঁ, এক্ষেত্রে যেমন কী করতে OT তে হবে, allow হ্যাঁ করে, আমি হ্যাঁ দেখে অবশ্যই নিয়েছি অবশ্যই, OT তে। হ্যাঁ,
তো আমি সেইভাবেই করছি বাড়িতে। হ্যাঁ আমি অ্যালাউ করি, কিন্তু আমার ক্লাস আমি একটা বা দুটো নিয়েছি, আমি দেখিনি এখনো পর্যন্ত ঠিকঠাক। হ্যাঁ আপনি আমি ওর ক্লাস পড়াই না, একটা নিয়েছেন। একটাই নিয়েছে, ওর একটাই ক্লাস নিয়েছি। তো আমি স্যারের সাথে কথা বলবো হ্যাঁ, বলেছিলাম যে আপনার সাথে একটু মেন কি বলুন তো, দেখতে হবে ও কোন জিনিসটার প্রতি আকর্ষিত হচ্ছে। ঠিক আছে, অনেক ছেলে কী হয় বলুন তো, গানের মাধ্যমে গানটাও শুনতে ভালোবাসে, হ্যাঁ ও গানটা শুনতে ভালোবাসে। এখানে খেয়াল রাখতে হবে এইটা জিনিসটা। তখন গানের মাধ্যমে জিনিসটাকে, যেমন বিভিন্ন রকমের রাইমস পাওয়া যায় গান শুনে, অ্যাপেল বি বি বল, তখন ও ক্ষেত্রে দেখুন ওইটা ইউজ করে দেখুন ওইটা নিচ্ছে নাকি। কিন্তু তখন স্ক্রিন দেখতে চাই, ধরুন আমি ফোনে বা টিভিতে না ভিজুয়ালি দেবেন না, দেখুন শুনছে নাকি, শুনে কাজগুলো ভিজুয়ালি, ওটা ভিজুয়ালি করবেন একটু পরে। শুনে চুপ করে বসেই আছে, মানে কোনো রিয়াকশন দিচ্ছে না। এটাই আচ্ছা। প্রবলেম, বুঝতে পারছি না। ওটা প্রথমে এটা প্রথম বলতে চাইবে না, আমাদের এটা কি করতে হবে, রেইনফোর্সমেন্ট, বারবার ধরে বলো বলো বলো, একটা জোর করতেই হবে। প্রাথমিক অবস্থা ওদেরকে একটা জোর করতেই হবে, হ্যাঁ, না হলে কিন্তু করবে না। জোরও করেছে স্যার। হ্যাঁ একটু সময় লাগবে অবশ্যই, এবং দেখতে হবে যে প্লেফুলি কাজটা করতে হবে, ও যাতে মজা, ও যেন আনন্দদায়ক হয় জিনিসটা ওর কাছে, সেক্ষেত্রে আনন্দদায়ক হতে হতে বলে ফেলে। ঠিক আছে, পরবর্তী হয়তো দেখবো অবশ্যই, বলবে বাবা দাদা, রাগ হলে তার মানে বলে ও হ্যাঁ জিনিসটা রাগ হলে শুনছে। বলবে, ওটিতে যেমন বলে ওর ঠিক বাবা আছে। দাদা শুনতে পায়। তার মানে এখানে ওর হয়তো বিরক্ত হয় জিনিসটা বলছে, এইটাও দেখতে বিরক্ত করে ওকে বলাতে পারে। ঠিক আছে, বিরক্ত হয়ে বলে না এমন বলে, বা কাঁদতেও জেদ করে বাবা বলে। আচ্ছা ঠিক আছে। নমস্কার, আমি আদ্রিকার মা। তো আদ্রিকার সম্পর্কে যেটা এখন বলতে চাইছি, ও একটুখানি তো জেদটা তো বেড়েছে, মানে সিজনটা চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকেই না ও একটু জেদি হয়েছে। তো ম্যাম আমাকে একটু কদিন আগে আমাকে বলে দিয়েছিলেন, স্পেশাল ম্যাম, যে ওর মানে আপনি জেদ করলে বা কোনো কিছু জিনিস ধরে রাখলে আপনি রাইমসের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে ওইটা হাতকে একটা একটা করে খুলে মানে সঙ্গে সঙ্গে ছিনিয়ে নিতে না, বা কোনোভাবে একটা ভুলিয়ে ওকে মাইন্ডটা ডাইভার্ট করে নিয়ে নিতে। তো সেটা করে আমি অনেকটা ফল পেয়েছি। এরকম করে ও বেশ না দেখছিলাম যে ও মানে এটাও ভালোবাসছে, রাইমস ভালোবাসছে, গান ভালোবাসছে, তো এটা আমি একটা দেখেছি। আর স্পিচের ক্ষেত্রে একটু একটু ও কালকে যেমন বলছে আমি আমি আমি, মানে হঠাৎ করে 3বার বলেছে, এটা খুব জোরে। ওটা তখনই হয় যখন ও মানে কিছু পাচ্ছে না বা জেদ করে। আমি কোনো জায়গায় ওর এটা দেখলাম যে কোনো জায়গায় নিয়ে গেলে ও সেটা মানাতে পারছে না। মানে আমি কালকে একটু মন্দিরে নিয়ে গেছি, ওর ওই নতুন পরিবেশটা দেখে ও মানে ভালো লাগছে না। ও আমাকে মানে চুল ধরে টানছে, গা ধরে মানে হাত ধরে টানছে, আমাকে নিয়ে চলে আসবে, মানে ও কিছুতেই ওখানে ও বসবে না। হ্যাঁ মানে একটা মানে বিরক্ত, তখন আমি উঠছি না বলে ও তখন মুখ থেকে আওয়াজ বার করছে মা মা আমি আমি, মানে উঠিয়ে নিয়ে চলে যাবে, মানে বোঝাচ্ছে যে আমাকে নিয়ে চলে যাবে, আমি ওখানে ও থাকবে না। নতুন কারোর বাড়িতে গেলে ও কারোর কাছে ওখানে ও বসছে না, থাকছে না, বুঝে গেছে যে একটা নতুন জায়গায় নতুন পরিবেশে এসছে, ওইখানে ও থাকবে না। এখন করে আবার দেখছি মুখে হাত দিচ্ছে, কখনো জুতো নিয়ে খেলছে। এটা নতুন করে এটা শুরু হয়েছে, বেশ 1 সপ্তাহ 10 দিন ধরে দেখছি। জুতোটা নেবে, নিয়ে ঠিকঠাক জুতো পরবে, দুটো পায়ে দুটো পরবে, নিয়ে একদম বাইরে চলে যাবে, কাউকে কিছু বললো না, একদম সোজা রাস্তায়। এরকম করে নয় দাদুকে নিয়ে চলে গেল, দাদু দিদার কাছে থাকতে ভালোবাসে ও, ওনাদের কাছে যেহেতু সমস্ত সব কিছু পায়। মানে আর একটা স্পেসিফিক একটা বাটি আছে আর চামচ আছে যেটা ওর খুব পছন্দের, ওইটা নিয়েই খেলবো, তাতে ওর মধ্যে খাবার থাক কিছু সব ফেলে দেবে, দিয়ে ওটা নিয়ে বসে বসে খেলবে। এরকম মানে ওই চামচ নিয়ে খেলা বা ফোক নিয়ে যে যে কাঁটা চামচ ওইগুলো নিয়ে খেলবে। তারপরে দেখি ও খুব মানে পড়াশোনার দিক থেকে বাদ দিয়ে ও মানে ঘরের সমস্ত কাজ, আমার খুন্তিটা মেজে দিচ্ছে, তারপরে আমার বালিশগুলো তুলে দিচ্ছে, এই ছোট ছোট কাজগুলো দেখি ও করে, মানে ও আমাদের দেখে ইমিটেট করছে, বুঝতে পারছি। কিন্তু আবার মানে যখনই পড়তে বসাচ্ছি বোঝাচ্ছে যে আমাকে যে আমি পড়ছি লিখছি, কিন্তু তাকাচ্ছে ওই দিকে, মানে ঠিকঠাক করে করছে না। আবার যখন বকা দিচ্ছি তখন আবার করছে, মানে এইরকম ছোট 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 জিনিস দেখছি। আগের থেকে যদিও অনেকটা ইমপ্রুভমেন্ট আমরা পেয়েছি ওটির ক্ষেত্রে, শুধু টো ওয়ার্কটা এখনও স্যার ওটা এখনও ঠিক হয়নি, টো ওয়ার্কটা ওটা এখন আমরা এখনো পাইনি, ঠিকঠাক করে রেজাল্ট পাইনি আমি। বলছি ওই আপনি যেটা বললেন যে বাইরে গেলে একটু দ্বিধাবোধ করে, তো আপনি এক কাজ করবেন, বিকেলবেলা বা বিকেলের দিকে গ্রুপে পার্কে নিয়ে যাবেন খালি পায়ে, যেখানে ঘাস আছে মাটি আছে সব কিছু যেন টাচ করতে পায়,
ঠিক আছে, সেক্ষেত্রে টোয়াকটা অনেকটা ভালো হয়ে যায়, কারণ ও তো সেন্সিটিভ ইস্যু না ওটা। আর আপনি যেটা বললেন ওই কি বললেন একটা ওইটা যে টোয়াক একটু বললাম, আরে কি বললেন আপনি? একটা জিনিসের উপরে আপনি খেলা করেন, ওই একটা বাটি একটা থালা নিয়ে। হ্যাঁ, তারপরে ওই জুতো এখন দেখছি যে জুতোটা আপনার জুতো নিয়ে সমানে সবার জুতোগুলো ঘাটছে, মানে এরকম ধরছে, মারছে, ফেলে দিচ্ছে। ও কি এরকম শব্দ করছে। শুনছে? শব্দটা কি শুনতে ভালো লাগছে? এরকম কি জুতোয় না অন্য কিছু? মানে ও বুঝতে পেরেছে মানে যে জিনিসপত্র জুতোতে মারছে না আরো অন্য কোনো জায়গায় মারছে, সেটা দেখতে আমার হবে। মনে হচ্ছে ও জুতোটা পরে যে বাইরে যাবে সেটাই হয়তো সেই ইচ্ছাটা মানে জুতো পরে বাইরে যাবে সেটা বলতে পারছে না, সেটা আপনাকে হ্যাঁ, ইঙ্গিত দিচ্ছে যে জুতো সেটাই, পরো, হ্যাঁ, হ্যাঁ। আমি বাইরে যাব। তারপর যখন জুতোটা পরিয়ে ওকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তখন ও আবার খুব সুন্দর শান্ত ও বেশ। ওই বাইরে যাওয়ার জন্য জুতোটা ওরকম করছে। মাঝে মাঝে ওকে বাইরে নিয়ে যাবেন, আর 5টা বাচ্চাদের সাথে ওকে কিন্তু মেশাবেন, সবার সাথে কমিউনিকেশন করাবেন, হাত মেলাবেন, খেলা করাবেন। আমি জানি যে আরও বাচ্চারা মিশতে চায় না, তবু আপনার যারা ফ্রেন্ড আছে তাদের সাথে কথাবার্তা বলে একটু বাইরে নিয়ে যাবেন, ঘোরাবেন, ঠিক আছে? পার্কে অবশ্যই নিয়ে যাবেন প্রত্যেক দিন। সেক্ষেত্রে বাচ্চার অনেকটা কমিউনিকেশন ভালো হয়, কীভাবে মিশবে ওইগুলো বুঝতে পারে। সেক্ষেত্রে আপনার ওই যে জেদটা ওটাও কমে যাবে, ঠিক আছে? আমি এই ব্যাপারে একটা কথা বলতে পারি, দেখছেন যে কোনো একটা জিনিসও আপনি কাজ করছেন, ওই কাজটা করতে ভালোবাসছে, এক্ষেত্রে এই বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটাও খেয়াল রাখবেন। আর স্যার কোনো দেখেছি ও কিন্তু পড়াটা না খুব ভালোবাসে, মানে সারাক্ষণ বই খাতা রং পেন্সিল পেন নিয়ে সারাক্ষণ রয়েছে, পেন্সিলের থেকে পেনটা নিতেও খুব ভালোবাসে, সারাক্ষণ ঘষছে করছে। কিন্তু যখন আমি একদম মানে ঠিকঠাকভাবে বসিয়ে পড়ানো তখনও বুঝতে পেরে যাচ্ছে যে এটা মা পড়াতে বসেছে, ঠিক আছে? তখনও বুঝতে পেরে, তখনও অন্যদিকে তাকিয়ে আছে, ঠিকঠাক করে কাজ করবে না, জেদ দেখাচ্ছে আমি পড়বো না, মানে এরকম মানে বোঝাচ্ছে যে এক্ষেত্রে আমাদের। আপনাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, ঠিক আছে? আমি বলবো আপনি উপস্থিত বুদ্ধি, যে সময় খেলছে ওই সময় কি আপনাকে ওই টেকনিকগুলো ফলো করতে হবে, যে ওই সময়ই ওকে ওই কাজগুলো করিয়ে নিতে হবে, খেলার ছলাতেই ওকে ওই কাজগুলো করিয়ে নিতে হবে। যখন দেখছেন যে এটা করতে চাইছে না, খেলছে, আপনাকে ওখানে নিজস্ব উপায় অবলম্বন করে ওই সময়ে কাজটা করাতে হবে, ঠিক আছে? ও বসে দুটো একটা ঘর কাজ কিছু কাজ কিছু ক্ষেত্রে করলো, কিন্তু আরেকটা আপনি যেটা তারপরেই বললেন যে আবার- কিছু কিছু জিনিস দেখবেন যে সব বাচ্চা যে পড়াশোনা যে হবে, আমাদের জেনারেল ক্ষেত্রেই বলছি, ধরুন সবাই যে পড়াশোনায় যে সবাই একদম বিদ্বান সেরকম নয়। কিছু কিছু ছেলে থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির উপর আগ্রহ বেশি থাকে, এক্ষেত্রেও কোন বিষয়ে আগ্রহী দেখুন, সেটাকেও সংসারের এখানে বিষয়- প্রাধান্য দিন, সংসারের বিষয়ে আগ্রহী, ঠিক আছে? আলু কাটতে যাচ্ছে, পেঁয়াজ কাটতে যাচ্ছে, বাবার মতো ছুরি নিয়ে। সেরকম ভাবে ওকে কাজটা শেখান, কৌশলে করছে ওটা কিভাবে ভালোভাবে এই কাজটাই ওকে পড়াশোনার শেখান, মাধ্যমে আনবো একটা সেটা- সময় দেখবেন ও ভালোভাবে এই কাজটা করছে, ওইগুলো প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে ওকে দেখবেন যে কে যে কোন দিকে ডেভেলপমেন্ট করবে মানে বলা যাবে না, একটু আধটু তো এক্ষেত্রে ওগুলো পড়াশোনা উচিত। স্যার শেখাতে হবে। হ্যাঁ, পড়াশোনা তো সে হবেই, সঙ্গে কিছু কিছু ছেলে দেখবেন খেলাধুলা এত মানে তুখোর, সেই খেলাধুলা নিয়ে একটা লেভেলে চলে যাচ্ছে। হ্যাঁ, সে তো আছে, হ্যাঁ, কিন্তু ওইগুলো একটু এটা দেখবেন। সংসারের উপর কি করে হবে? এগুলো কোনো কাজ ছোট নয়, কোনো কাজ ছোট নয়, ঠিক আছে? কোনো কাজ ছোট নয়, এগুলো ওকে প্রাধান্য দিতে হবে, ঠিক আছে? আপনারা তো অরিনের বিখ্যাত গান সম্পর্কে পরিচিত, ওইটা সেই ফ্রম দ্য বিগিনিং, এটা আজ পর্যন্ত আমি থামাতে পারিনি, অনেক রকমভাবে বুঝিয়েছি। ওর ইটা কন্টিনিউ চলে, মানে ওর মেন টেন্ডেন্সি হলো অপোজিট পার্সনকে ইরিটেট করা। না না, এটা আমি বলি, ওর ইটা অপোজিট পার্সনকে ইরিটেট করা নয়, ওর ইটা হচ্ছে আমি কাজ করব না, পরিষ্কার, মানে ওই সাউন্ডটাকে দিয়ে দিয়ে আমি কাজ করব না, নাটা তো ডিরেক্টলি বলতে পারছে না, ওকে তো একটা ভাষা দিতে হবে বলার, ওর ইটা হচ্ছে ওটা। ওর আরেকটু ভাষাটা ইমপ্রুভ করে যাক, কমিউনিকেশন স্কিলটা ঠিক হয়ে যাক, ওই ইটা নিয়ে চিন্তা করবেন না, ওই ইটাই তখন আম সব চলে আসবে, ঠিক আছে? আর আপনার কথার স্যার বলেছেন, আমি জাস্ট আরেকটু ওখান দিয়ে বলে দিই, ওই যে আলু কাটতে চাইছে বা ধরুন কিছু কাটতে চাইছে, প্লাস্টিকের পিলার পাওয়া যায়, নিয়ে আসুন, ঠিক আছে? স্যার ওটাই আপনাকে লোকেট করতে চাইছিলেন, যে এই কাজগুলো হচ্ছে ওরা যখন 14-15 বছর বয়স হয়ে যায় না, আমরা ওদেরকে মুভ করানোর চেষ্টা করি ভোকেশনাল ট্রেনিংয়ে। এবার ভোকেশনাল ট্রেনিংয়ে আপনারা প্রত্যেকেই হয়তো অনেক কিছু সম্বন্ধে জানেন, এখন সোশ্যাল মিডিয়া এত মানে মারাত্মকভাবে দৌড়াচ্ছে, এই বাচ্চাদের যে কত জায়গায় কতভাবে প্লেসমেন্ট হয় সেইটা
আপনারাও হয়তো জানেন সেখানে কোনো একটা ইউনিটে না ওই পিলিং করার জন্য কিন্তু আমাদের ফিল্ডের বাচ্চারা কাজ করে। ও যদি পিলিংটায় পারদর্শী হয়, কে জানে কোনো একটা রেস্টুরেন্টে কাজ করলো, ওর শুধু সারাদিন কাজ থাকলো পিলিং করা, কোনো কাজ তো ছোট নয়। আর যেটা আপনি বলছেন যে পড়াশোনাটার দিকেও, অবভিয়াসলি পড়াশোনাটার দিকেও আমরা যেভাবে ওকে এডুকেশনের এখানে কাজ করাচ্ছি, ওখান থেকেও কিন্তু আমরা স্কিল খুঁজে বার করে নেব। হয়তো দেখবো ওকে যখন আমরা ও একটা জায়গায় গিয়ে কাউন্টিং শিখে যাচ্ছে, আমরা কিন্তু তখন ক্যালকুলেটর প্রেস করে আমরা ওখানে ওকে কাউন্টিংয়ের জায়গাটা তৈরি করিয়ে দেবো, যাতে কখনো মানে আমরা স্কিলটাকে ভাগ করা, ঠিক আছে, ছোট 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 কাজে ভাগ করে ওখান থেকে আমরা একটা ছোট কাজ বার করে নেবো যে দেখবো আদ্রিকা এই কাজটায় বেশি পারদর্শী, ফোকাসটা কিন্তু তখন ওখানে হয়ে যাবে। কেন 14-15 বছর বয়সের পর না ওদেরকে এই ভোকেশনাল ট্রেনিং ইউনিটেই আমাদেরকে নিয়ে যেতে হয়, যেখান থেকে ওরা পরবর্তী জীবনযাপনটাকে আরও সাস্টেনেবল, আরও সুন্দর করে নিতে পারে। সুতরাং যখনই দেখবেন এরম কোনো কাজ করছে, বা আপনার যদি ঘরের ওই বালিশ টালিশও গুছিয়ে দেয় না, সব বালিশ এলোমেলো করে দিয়ে দিন, দিয়ে ওকে গোছাতে দিন। ওই যে সিঙ্ক্রোনাইজ ওয়েতেও কাজ করবে, ওটাও ওর ওখান থেকে কিন্তু একটা স্কিল। সেই জায়গা থেকেই চলে আসবেন খাতা বইয়ের কাজে, খাতা বই কিছু ছড়িয়ে দেবেন। মানে ওটা একবারই করবে, ওটা কিন্তু ও বারবার করবে না। আপনাকে তো বারবার করাতে বলিনি, আপনাকে কেউ যদি কোনো বারবার কাজ দেয় আপনি কি করবেন বলুন তো? বিরক্ত হবেন না ধরুন একটু? একটা বালিশ ও তুলেছে, আর একটা বলতে গেলে তখন ও করবে না, মানে ওটা ওর বিরক্ত এসে গেল। ওইভাবে তো একই বালিশ তো দেবেন না, একটা বালিশ দিলেন, আর একটা চাদর দিলেন, আপাশে একটা কৌটো দিলেন, যাও গিয়ে রান্নাঘরে রেখে আসো, ডিফারেন্ট কাজ ওর সামনে দিয়ে দিলেন। আপনার মোটোটা হচ্ছে ওকে দিয়ে তোলানো। এবার আপনি বালিশ তোলাচ্ছেন না, কোদাল তোলাচ্ছেন না, কি তোলাচ্ছেন সেটা তো আপনার মাথার বুদ্ধি। ওকে দিয়ে আপনি কিছু কাজ শুধু তুলিয়ে নেবেন, আপনার মেন হচ্ছে কাজটা বার করা। ওতে আপনি কি দেখছেন? গ্রস মোটর দেখে নিচ্ছেন, ও হাত দিয়ে ধরলো, তুলে একটা তাকেও তুলছে, হাতটার লম্বাইটায় কতটা গেল, ও ঠিকঠাক প্লেস করলো কিনা, জায়গা সম্বন্ধে আইডিয়া হলো কিনা, আপনি অনেকগুলো জায়গা ওখান থেকে বার করে নিয়ে চলে আসতে পারবেন। সেই রিপোর্টটাও আমাদেরকে দিলে আমরাও সেইভাবে কিছু কাজের মডিফিকেশন করে দিতে পারবো। সবটাই হচ্ছে আপনাদের আর আমাদের একটা কোঅপারেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, সবার থেকে একটু ডিফারেন্স কিছু আছে। মানে ওর মেন প্রবলেম, ও অনেকটা ঠাকুর ভক্ত হয়ে গেছে। ওই জগতে যদি ও ঢোকে, ওকে যদি আমি নাও খেতে দিই কোনো অসুবিধা নেই। মানে ওই আনন্দপুরে মন্দিরটা আছে, কোথাও এই ছোট্ট এই দেওয়ালে টেবালে লাগানো থাকে না ঠাকুরের, মানে ওর চোখের আড়াল করা যাবে না। মানে ও কোথাও না কোথাও থেকে ঠিক দেখে জয় নম করতে থাকলো, ঠিক আছে করুক, অসুবিধা নেই। কিন্তু ওই ঠাকুরের ওই এতে জগতে ঢুকে গেলে ওকে না খেতে দিলে ওর কোনো অসুবিধা নেই। মানে ও, আর তার মধ্যে কপি জিনিসটা ও খুবই ভালো, সুন্দর, খুব সুন্দর এসেছে। কিন্তু ওইটা যদি আমি করাতে চাইছি, ইগনোর করছে। আমি বলছি বলো অ্যাপেল, ছবি যদি দেখাচ্ছি, ও সেটা ইয়ার্কি মেরে খাপ করে সেদিন একদিন মানে এখানে করেছে, ম্যামেরা দেখেছে, মানে ও ইয়ার্কি মারছে ওইটা, মানে করবে না। আর আমার কাছে তো জেদটা ছেড়েই দিয়েছে, আমার কাছে কিছু চাইবেই না, দাদু ঠাকুমার বাবা যদি না দেয়, আমি বলছি বলো দাও, তুমি শুধু দাওটা বলো, দটা বলো। অনেক চেষ্টা করছি, শুয়ে পড়ে কান্না করছে। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন ঠাকুরের জগতে ঢুকে গেলে আর বেরোয় না, খেতেও চায় না, এটা তো আপনি ওকে টাইমে টাইমে খাইয়ে দিচ্ছেন, তাই ও খেতে চাইছে না। এবার যদি আপনি ওকে অনেকক্ষণ না খেতে দেন, না না, ওকে আমি মানে নিয়ে আসছি ওখান থেকে, ও আসবে না, ওখানেই বসে ও ঠাকুর পছন্দ করে, ঠাকুর দেবতায় ওর বেশি ভক্তি, তাই জন্য। কিন্তু এটা নয় যে ও ঠাকুর ছেড়ে খাওয়া, মানে ঠাকুরের সামনে আছে বলে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, এটা নয়। এটা খাওয়া ঘুম আমাদের বেসিক নিড, করতেই হবে। এখন টাইমে টাইমে পেয়ে যাচ্ছে, তাই ওটাতে অসুবিধা হচ্ছে না। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর কত বয়স ঈশানে? 2 বছর, 2 বছর 3 মাস না 4 মাস, এই এইটুকুনি একটা বাচ্চা, আপনি ওকে নিয়ে এত চিন্তা কেন করছেন? না তা বলে মানে অতিরিক্ত, মানে না দেখলে বুঝতে অতিরিক্ত না। আর হ্যাঁ, এই ইমিটেশন মানে যেটা আপনি করাচ্ছেন, অ্যাপেলটা একটু ওর জন্য কঠিন হয়ে যাচ্ছে, হয়তো স্যার ভালো বলতে পারবেন। ওকে একদম ইজি, অ্যাপেল বলে আর ম্যাঙ্গো বলে, এই দুটো ওয়ার্ড বলে বলে আমি ওই দুটো অন্তত চেষ্টা করি বাড়িতে আমার সাথে অন্তত যেন বলে। মানে ওইটা আমার সাথে বাড়িতে বলছে না, ঠিক আছে, অন্য কারোর সাথে বলুক। হ্যাঁ, আমাদের তো বলাটা নিয়ে দরকার বাচ্চা, ঠিক আছে, ও বলছে বলুক না। এবার আপনার সাথেও মজা করছে, ঠিক আছে। সত্যি একদমই করছে না, মানে আমাকে তো ইগনোর করে যাচ্ছে। ঠিক আছে, এতে অসুবিধা নেই। এই এতটুকু একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনাকে ইগনোর করছে, যার সাথে ইগনোর করছে না তাকে দিয়ে কাজটা করান, দয়া করে যার কাছে কাজটা করতে চাইছে
তাকে দিয়ে কাজগুলো করান। বাড়িতে দেখুন বাবা মা বা দাদু ঠাকুমা যে আছে তাদেরকে দিয়ে করান, দেখুন তাদের সঙ্গে করছে নাকি। হয়তো আপনাকে ভালো লাগছে না ওই সময়টা, আপনাকে ওই রূপে নিতে চাইছে না টিচার রূপে, ঠিক আছে, দাদুকে দিয়ে কাজটা করান, খেলার ছলে করান, হয়তো দাদুর সাথে হয়তো বললো। মেন আমাদের লক্ষ্য হচ্ছে যেন কথাটা বলে, কার মাধ্যমে হচ্ছে সেটা দেখতে হবে, সেটাও আমাদের খুঁজে বার করতে হবে। কার কাছে বলছে, কার কাছে গেলে সে আনন্দ পাচ্ছে, কার সাথে যে কথাটা বলছে সেটাও আমাদেরকে দেখতে হবে। সূক্ষ্ম জিনিস এখানে আমাদেরকে অবজার্ভ করতে হবে, ঠিক আছে, নাহলে খুঁজে পাবেন না, কিচ্ছু করতে পারবেন না। দেখতে হবে কার কাছে যেও ভালোভাবে কাজটা করছে, সেইগুলো আমাদেরকে নজর দিতে হবে। ওর ইচ্ছাটাকেও এখানে প্রাধান্য দিতে হবে এখানে। মানে এতটাই খারাপ দেখে ওদেরকে এসেছি, মানে খারাপ দেখে বলতে একটা অদ্ভুত লোকের কাছে শুনেছি, কি এরকম করছে কেন, ওরম করছে কেন, মানে আমরা অলরেডি খারাপটা শুনে এসেছি। তো মানে আমরা যখন এখানে এসেছি, তারপরে যখন মানে এখানে থেরাপি চলছে, সব কিছু চলছে, তারপরে যখন লোকে বলে ও আগের থেকে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, হ্যাঁ ও চেঞ্জ হয়েছে, হ্যাঁ অনেক, বাবা অনেক শান্ত হয়েছে, অনেক কথা শুনছে, অনেক কথা বলছে, শুনলেও ভালো লাগে, দেখলেও ভালো লাগে। যখন লোকে বলে তখন মনে হয় যে হ্যাঁ, তার মানে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি বা ওদেরকে নিয়ে যাচ্ছি, বা ওদের যে ডেভেলপমেন্টটা আপনারা করছেন সেটা ওদের লাইফের সাথে সাথে আমাদের লাইফে প্রচণ্ড একটা পজিটিভ ইম্প্যাক্ট আনছে। এটা আমার একদম মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। মানে যারা বলেছে কি করে সামলাও, তো ঝড়ের গতিতে দৌড়াচ্ছে, মানে সত্যি ও করতো। একটা বার্থডে পার্টিতে গিয়ে দেখলাম শান্ত হয়ে বসে কেক খেয়েছে, তখন দেখলাম বাবা অনেক শান্ত হয়েছে, অনেক বুঝতে পারছে গো, যাক তোমার কপাল ফিরলো, মানে এরকমও শুনেছি আর কি। অনেক রকম ডাক্তারের কাছে গেছি, বিভিন্ন থেরাপি সেন্টারে গেছি, তো ওদের একটা মানসিকতা থাকে যে আজকের ক্লাসটা হলো না ভালো, আমি চোখের উপর দেখতে পাচ্ছি। হয়তো এরকম জায়গায় গেছি যেখানে বাবা মাকে সামনে রেখেই থেরাপি হয়, ওদের বক্তব্য হলো আমরা সামনে রেখেই দেখাচ্ছি বাচ্চাকে কি করি। কিন্তু অনেকটা ক্লাস হয়েছে যে আমি দেখে বুঝছি যে আজকে ক্লাসটা ঠিকঠাক হলো না। ওর যা যা করানোর ছিল, যিনি থেরাপিস্ট খুব গাছহারাভাবে একটা কাজটা করে দিলেন। কিন্তু দেখুন প্র্যাকটিক্যালি ভাবতে গেলে আমি তো টাকাটা পুরোটাই দিই, তো আমি তো এক্সপেকটেশন নিয়েই যাই যে আমি ঘরের এত যুদ্ধ সামলে বাচ্চাটাকে নিয়ে এসেছি, মানে আমিও চাইবো যে আমি যেন পুরোটা নিয়ে যেতে পারি। ওরা মনে করো 10টা বাচ্চার মধ্যে আজকে একটা বাচ্চার হয়নি তো কি, কিন্তু ওই একটা বাচ্চা তো তার বাবা মার পুরো পৃথিবী। এই জায়গাটা এখানে এসে মানে আমি জাস্ট 1 মাসও আমার হয়নি, এই জিনিসটা আমার ভীষণ একটা ভালো লাগার জায়গা যে আপনারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে নিয়ে খুব কনসার্ন। এর জন্য যেই পেরেন্টস আর কি, হ্যাঁ থ্যাঙ্কস টু ইউ যে ওই আমাকে এনেছে, অবশ্যই এটা তো বলার কিচ্ছু নেই। যে যেই পেরেন্টসই কাউকে নিয়ে কিছু বলছে, আপনাদের কিন্তু কোনোটা অজানা না কারো সমস্যাটা, আপনারা সব কিছু জানেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা। আশা করব এটা ভবিষ্যতে ভালো লাগার জায়গাগুলো আরো বাড়বে, আমিও এরকম ভাবে বলবো। আর আমার একটা এই ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন, আমরাও কিন্তু মানুষ, ধরুন আমাদেরও কন্টিনিউ ক্লাস নিতে হচ্ছে, ঠিক আছে, একসঙ্গে টানা ক্লাস নিতে যেয়ে না আমাদেরও মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। সবাই জানে, সবাইকার কাছেই ছাড়বেন, সবাই সব কিছুই জানে, ঠিক আছে, মাঝে মধ্যে কী করতে আমারও বিশ্রামের প্রয়োজন হয়। হয়তো আপনি এসে বললেন যে আপনাকেই করাতে হবে, এগুলো সম্ভব না, কারণ টানা কন্টিনিউ ক্লাস করে যাচ্ছি, তো আমারও প্রচুর প্রেশার পড়ছে, বা অন্যান্য স্যারেদেরও প্রেশার পড়ছে। ছাড়ুন, অপরের কাছেও যাক, এক্ষেত্রে কমিউনিকেশন লেভেলটা অনেকটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, সবাইকার কাছেই করান, ঠিক আছে, অবশ্যই সব দিন সবাইকার কাছেই একদিন একদিন ক্লাস পাবি, আমরা সবাই মিলে একসাথে আলোচনা করেই ক্লাসগুলো করাই, হ্যাঁ কোনো অসুবিধা হবে না, সেটাই। মানে বেসিক্যালি হচ্ছে ওদের ব্যাপারটা কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা, তো আর তার সাথে হচ্ছে সোশ্যালাইজেশনটা। ওটার জন্য আমাদের প্রত্যেকের কাছেই গেলে আমরা প্রত্যেকেই, যেমন স্যার বললেন, আমরা প্রত্যেকেই কানেক্টেড। মানে এই বাচ্চার যে মাথার চুলটার এখানে কতগুলো কি প্রবলেম আছে, যেমন ডাক্তারদের কাছে গেলে হয়, আমরা ওইভাবেই কানেক্টেড, কিন্তু ও হাঁ করলে কি করতে পারে, আমরা প্রত্যেকটা স্যার ম্যাডামরা ওই জায়গাটায় কানেক্টেড থাকি। তো সুতরাং ওটা নিয়ে মানে চিন্তাই করবেন না একদম, ঠিক আছে। আমি যেটা বললাম, আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা বললাম, যে আমি মুখে বলেছি, হয়তো অনেকে এটা মনে ভাবে যে আমি যেখানেই যাব আমি যেমন আমার 100% নিয়ে যাব, আমি 100% পাবো, এটা সবাই ভাবে, এটা মানে এটাকে কেউ ব্যক্তিগত কোনো ইয়ে মনে করবেন না, কিন্তু মানে আমি এই জিনিসটা খুবভাবে ফেস করেছি। মানে আমার ছেলে কিন্তু প্রচন্ড চালাক, ওকে দেখলে আমি জানি না কতটা আপনারা বুঝেছেন নিশ্চয়ই, ও প্রচন্ড ফাঁকিবাজ। ও চায় যে এরকম ল্যাদ মেরে ক্লাসে গিয়ে বসে আমি সময়টা কাটিয়ে চলে এলাম। আমার তখন মনে হয় আমি তো কতটা কষ্ট করে এসেছি, তুই ক্লাসটা কেন করলি না, আমার তখন খুব কষ্ট হয়। এই জিনিসগুলোর জন্যই বলা।
আর কেউ কিছু বলবেন? আর আজকে যে মিটিংটা হচ্ছে এখানে, যেটা মানে এত পেরেন্টস যে কোশ্চেনগুলো করছে, মানে আমি 1 বছর ধরে এইগুলো সব শুনে শুনে যেন আমার মুখস্থ হয়ে গেছে। মানে আমি এভরিডে ক্লাস থেকে বেরিয়ে স্যার ম্যামদেরকে যে প্রত্যেক দিন মানে জিজ্ঞাসা করতাম যে এটা কি হয়েছে, ওনারা যে টাস্কটা দিতেন মানে সেটা করে এনে যে রিভিউ দেওয়া, মানে আমার 1 বছর পর আজকে এই মিটিংটা হচ্ছে, কিন্তু 1 বছর ধরে আমি রোজ হয়তো এই মিটিংটা করে এসেছি আপনাদের সাথে পার্সোনালি। তো সবার থেকে মানে সবাই যে কোশ্চেনগুলো করছে শুনছে, আমি তখন বসে ভাবছি আমি কোনটা করব, মানে আমার তো সব মানে প্রায় করাই হয়ে গেছে এরকম। মানে আমি আজকে যে কোশ্চেনটা করেছি সেটা অলরেডি হয়তো আমি বাইরে করে এসে আবার রিপিট করছি এরকম। আর আমার তো মানে কি বলবো, জয়দীপ্ত তো জানেনই, মানে আমি চোখ না কান বন্ধ করে এরকম একটা অবস্থা যে কোথা থেকে কোথায় এসেছে আমার ছেলে। তো সবাইকে এটা বলবো যে একটাই রিকোয়েস্ট, যে আমি যেরকম পেশেন্স ধরে বসে রয়েছি করাচ্ছি, আপনারাও বসুন, পেশেন্স ধরুন। মানে আমার ছেলের যখন হয়েছে সবার হবে, সবাইকে আমার এটাই রিকোয়েস্ট। আমার মানে অনেকে পেরেন্টসরা বলে না যে হবে তো, মানে আমি এটাই বলবো, এই হবে তো এই আশা ছেড়ে দিয়ে নয়, হবেই। মানে এই সেন্টারটাতে এসে আমার এই জোরটা এসেছে যে হ্যাঁ হবেই, আমার যখন হয়েছে ছেলের হবেই সবার। মানে এটার ওপর মানে এই হিলানগের ওপর বিশ্বাস রেখে আমি এই কথাটা বলছি। থ্যাংক ইউ স্যার, মানে থ্যাংক ইউ স্যার সবাইকে। 1 বছর ধরে প্রশ্নের উত্তর মনে হয় সব থেকে বেশি আমি হ্যাঁ ম্যাম, মানে ক্লাস থেকে বেরোলেই আপনি এটা কাঁদো কাঁদো মুখ নিয়ে আসতেন। মানে সত্যি মানে আজকে আমি হাসছি মানে সবার সামনে বসে, মানে আপনি সবচেয়ে বেশি জানেন, মানে আমি কেঁদেওছি রীতিমতন এরকম। আমি সেটার জন্যই তো যে কি বললাম। হবে ম্যাম এই প্রবলেমগুলো, মানে সেই জায়গা থেকে প্রচুর রিকভারি করেছে আমার ছেলে। থ্যাংক ইউ সো মাচ, মানে সবচেয়ে বেশি আপনাকেই হয়তো আমি জ্বালিয়েছি মানে কোয়েশ্চেন করে করে। আমি ভীষণ খুশি হয়েছি জানেন তো, এখন এই যে সবাই আমাকে জ্বালায় না, আমি ভীষণভাবে খুশি হই। কেউ যদি আমাকে কোনোদিন প্রশ্ন না করেন, আমার বাড়ি গিয়ে মনে হয় আজকে তো ওই পেরেন্টসটা আমাকে কিছু জিজ্ঞেস করলো না, তাহলে আজকে কি আমি ক্লাসটা ঠিকঠাক করাইনি, এইটা আমার মাথায় হ্যাঁ, ঢোকে। এটা আপনি আমাকে একদিন বলেছিলেন, আমি ওটা রিপ্লাই করেছিলাম আপনাকে যে ম্যাম 3-4 দিন দেখি তারপর বলবো, নাহলে রোজ একঘেয়ে হয়ে যাচ্ছে। আর জিষ্ণু স্যারের কথা একটু বলবো, মানে স্যার সত্যি আপনাকে সহস্র কোটি প্রণাম। মানে আপনার মধ্যে আমি কোনোদিনও বিরক্ত দেখিনি। মানে আমার ছেলের যে ওই কান্না, মানে শুধু আমার ছেলে না, মানে পরপর আমি দেখেছি 3-4 জন কেঁদে গেছে, আপনি তার মধ্যেও বলে গেছেন। মানে সত্যি মানে আপনার যে ধৈর্য ক্ষমতা, আমি সত্যি তার কাছে মানে কি বল, মানে আমি স্পিচলেস। হ্যাঁ সত্যি। তখন ভাবি মানে এই থেরাপিতেও ইন্দ্রনীল স্যারের কাছে আমার ছেলে সমানে উল্টো পাল্টা বকে যাচ্ছে স্যার সমানে। হ্যাঁ হ্যাঁ আমি কৃতজ্ঞ, কারণ এরা আমার ধৈর্য বাড়িয়ে দিল। স্যার আপনাদের এতজনের ধৈর্য বাড়ি দিল, আর আমাদের মানে আমরা অল্পেতে। ইন্দ্রনীল স্যারের কাছে আমি শুনছি ভুল ভাল বকে যাচ্ছে, স্যার বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এটাই তো হ্যাঁ, এরপরে এটা করো। স্যারের কাছেও করেছে, স্যারকে আমি জিজ্ঞেস করেছি, বলছে হ্যাঁ প্রচুর নানা রকম বকছে। ম্যামকেও জিজ্ঞাসা করি, মানে কি বলবো, যাচ্ছে তাই বকে, আমরা পেশেন্স হারিয়ে ফেলি। আপনারা মানে আমাদের কাছে মানে নেক্সট টু গড, মানে এত পেশেন্স নিয়ে ওদেরকে হ্যান্ডেল করা মানে আমাদের কাছে তাই। কারণ মানে হয় না যে একটা সন্তান একটা মায়ের কাছে সবটা জুড়ে, এবার সেই জায়গা থেকে আপনারা যে মানে ওয়েটা আপনারা দেখাচ্ছেন বা কিছু, মানে আমার কাছে মানে কি বলবো, ভগবানের পরেই বোধে আপনারা, কারণ আমি তো রাস্তাটা সত্যিই জানতাম না। আপনারা দেখাচ্ছেন এত পেশেন্স নিয়ে দেখাচ্ছেন বলে, প্রত্যেকে আপনারা প্রত্যেকে। নমস্কার ম্যাম, নমস্কার স্যার। না হিলেন গরনে এমনি কিছু বলার নেই, সব ম্যাম আর স্যাররা খুব কোঅপারেট করে, ঠিক আছে। এর থেকে আমার মেয়ে অনেক কিছু ডেভেলপ করেছে, কিন্তু স্যার যেহেতু যেভাবে আপনারা কোঅপারেট করছেন, এটাতে আমি মনে করি যে খুব ভালো একটা জায়গায় হয়তো যাবে, ঠিক আছে। এতটুকু স্যার আমার বলার, আর কিছু না, ঠিক আছে। ভালো থাকবেন স্যার, সবাই সুস্থ থাকবেন। আমি একদমই নিউ মানে আর কি জয়েন করেছি, তো ওটি স্যারের, কার্তিক স্যার আর ইন্দ্রনীল স্যারের কথা না বললেই নয়। ওনারা এত ভালোভাবে আর কি করছেন যে আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য আমাকে তো বলা খুবই দরকার। হিল অ্যান্ড গ্রো আমি মানে আশেপাশে কম বেশি এরকম বাচ্চা আমি দেখেই থাকি, তো সবাই যে সেরকম না। আমি এইখানে আর কি রেফার করি, যেখানে যাও
যদি সেরকম মনে হয় কথা বলো, আমি 4-5 জনকেই বলেছি, এবার ওনাদের উপর ডিপেন্ড করে আসবে কি আসবে না। তো আমি এখানে খুব স্যাটিসফাই, এটাই বলার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এবং আমাদের নেক্সট উইক থেকে পেরেন্টাল কাউন্সেলিং ফ্রি অফ কস্ট এখানে চালু হচ্ছে, এবং আমাদের হয়তো জানুয়ারি মাসে আরও 2টো থেরাপি, প্লে থেরাপি এবং আরও কিছু ডেভেলপমেন্ট কিছু থেরাপি আমাদের এখানে চালু হবে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।